ওকে স্যার। ওয়েট করি একটু। তবে আসলে তারপর হচ্ছে ক্লাস কিভাবে নিব এই ব্যাপারে এই রিলেটেড কথা বলবো, বুঝছো? তোমাদের তোমাদের অন্যান্য তোমাদের যে ডিপার্টমেন্টের যে ক্লাসগুলো হয় বা হচ্ছে, এগুলো তোমরা কিভাবে করো? গুগল মিটে, মানে ফুল ক্লাসই করো? হ্যাঁ, ফুল ক্লাসই করে। মানে জি এই যে স্যার, গুগল মিটে করা হয়। এবং স্যার কালকে যেমন ইংলিশ ক্লাসটা আমাদের সম্পূর্ণ জুমে নিয়েছে ম্যাম। তো স্যার বা ম্যাম যেটা বলে দেয় আগে যে আমি এখানে ক্লাস নিব, স্যার ওইভাবেই ক্লাস। এখন সবাইকে আসছে, সবাইকে আসবে। এখন হচ্ছে এই 1.5 ঘন্টা কি তোমরা অনলাইনে ক্লাস করো? 1.5 ঘন্টাই? হ্যাঁ, 1.5 ঘন্টাই করি। জি স্যার। আমি প্রিভিয়াস সেমিস্টারে, মানে গত সেমিস্টারে আমি যেভাবে করছি, যে আমি 10 থেকে 15 মিনিট হচ্ছে প্রথমে গুগল মিটে আসি। আসার পর হচ্ছে তোমাদের আজকে কি কি পড়াবো এগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপর হচ্ছে যখন একটা ভিডিও, লেকচার ভিডিও তোমাদেরকে আপ করে দেবো, লিঙ্ক আপ করে দেবো একটা, ঠিক আছে? তোমরা ওই ভিডিওটা দেখবা। দেখার পরে তোমাকে সময় দিব, তখন ক্লাস থেকে গুগল মিট থেকে বের হয়ে যাবা। দেখে তারপরে এই ভিডিওটা দেখে তারপরে আসবা, যে যে কোনো যার যেখানে প্রবলেম থাকে আমাকে কোশ্চেন করবা। এটা হচ্ছে লাস্টের 15 অথবা 20 মিনিট ধরে এই সেশনটা হবে। প্রথম 10 মিনিট হচ্ছে, 10 অথবা 15 মিনিট হচ্ছে ক্লাস কি কি নিয়ে কথা বলবো, কি 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 রিলেটেড টপিকস থাকবে আজকে, এগুলো নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে ক্লাসের যে ভিডিও কন্টেন্টটা, এটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমরা এই ভিডিওটা দেখবা। দেখার পরে যার যেখানে প্রবলেম থাকে, এটা হচ্ছে লাস্টের 15 মিনিট অথবা 20 মিনিট এটা নিয়ে ডিসকাস করবো। এতে সুবিধা হচ্ছে কি, সুবিধা হয় কি তোমাদের, তোমাদের যে 1.5 ঘন্টা যে ডেটা ইউজ করতেছো, 1.5 ঘন্টা ডেটা ইউজ করা লাগতেছে না। ডেটা ইউজ পরিমাণ কম হচ্ছে, মানি সেভ হচ্ছে, টাইম সেভ হচ্ছে, সবকিছু হচ্ছে। আর এটা ভিডিও রেকর্ড, যেহেতু ক্লাসটা রেকর্ডেড ভিডিও থাকবে, যে কোনো সময় তোমরা দেখতে পারবা। শুধু এখন না, ক্লাসের সময় না, তোমার ক্লাসের পরেও দেখে নিতে পারো, যে কোনো সময় তোমরা দেখতে পারবা। আর যখনই তোমরা প্রবলেম ফেস করো এই রিলেটেড টপিকস নিয়ে, আমাকে সাথে সাথেই নক করবা অথবা ইনফর্ম করো, আমি সমাধান করার চেষ্টা করবো। কি বলো তোমরা? জি স্যার, অবশ্যই। এটা কি তোমাদের ভালো হবে না, নাকি না তোমরা চাচ্ছ যে 1.5 ঘন্টায় ক্লাস নিতে? স্যার স্যার আপনি যেটাতে সুবিধা মনে করেন। জি স্যার। কারণ হচ্ছে কি, 1.5 ঘন্টা যখন ক্লাস টাইম থাকে, যেমন গতকালকে আমার এরকম হয়েছে যে ক্লাস টাইম, আমি তখন কাল কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাসও নিতে পারি নাই। যখন ক্লাস টাইম থাকে তখন আমার ওয়াইফাই কানেকশন চলে গেছে। এখন শুধু যদি আমার যেখানে প্রবলেম, তোমাদের তো এখানে আরো বেশি প্রবলেম ফেস হওয়ার কথা। ইয়েস স্যার। কারণ আমি তো একা, তোমরা তো অনেকজন স্টুডেন্ট, তোমরা মাঝে মাঝে নেটওয়ার্ক ইন্টারাপ্ট করে, নেটওয়ার্ক চলে যায় বা নেটওয়ার্ক আসে, মাঝখান থেকে তোমরা শুনো না, স্কিপ করো, এরপরে আবার জয়েন করো, আবার আসো। তো আমি মনে করি কি, যে ক্লাস যে করাবো বা ক্লাসের যে কন্টেন্টটা, ওটা আমি আগে করে ভিডিও করে রাখবো। ভিডিও করে রেখে ওকে তারপর একটা ভিডিও ফাইলটা তোমাদেরকে আপ করে দিব। তোমরা প্রথম 10 মিনিট হচ্ছে থাকবা, পরে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট থাকবা আমার ক্লাসে, মানে আমি এই যে গুগল মিটে তোমাদের সাথে কথা বলবো। আর ইন দ্য মিনটা মাঝখানে যে 1.5 ঘন্টার মাঝখানে যে সময়টা, 1 ঘন্টা, 1 ঘন্টা তোমরা এই ভিডিওটা ডাউনলোড করে তোমরা দেখে নিও। কারণ এতে তোমাদের ডেটা সেভ হচ্ছে, সময় সেভ হচ্ছে। আর মাঝখান থেকে যে কোনো কে কোনো কিছু ইনফরমেশন স্কিপ করলো, সে এটা সুবিধা পাচ্ছে। স্কিপ হচ্ছে না কোনো ইনফরমেশন। ওকে স্যার। হ্যাঁ স্যার। স্যার আমরা যেহেতু অন্যান্য ক্লাসগুলো এরকম ফুল টাইম নিয়ে করছি, আমরা আপনি যেটা বলতেছেন সেটার সাথে সেটা যদি কখনো করিনি, আমরা করে দেখি, যদি বাই এনি চান্স কোনো প্রবলেম হয় আমরা আপনাকে জানাবো, আমরা কারণ ট্রাই আমি, করি। হ্যাঁ, কারণ আমি আমি মনে করতেছি যে এটাই এটা তোমাদের জন্য বেটার হবে। আহ, যেহেতু আমি এখনো, যেহেতু আমি স্টুডেন্টই, মাস্টার্সের রানিং স্টুডেন্ট, আমি এখানকারই ডেফোডিলের লাস্ট সেমিস্টারে আছি আমি। আমার হচ্ছে ডিফেন্স বাকি। ডিফেন্স তোমরা বুঝবে যারা তোমরা এখন লাস্ট সেমিস্টারে ডিফেন্স হয়, আমার এখন ডিফেন্স বাকি, শুধু ডিফেন্সটা বাকি। সেহেতু আমি মনে করি যে তোমাদেরকে কিভাবে ডাটা কনজিউম করা যায়, কিভাবে মানি সেভ করা যায়, কিভাবে সময়টা সেভ করা যায়, টাইম কনজিউম করা যায়, আমি ওইটাই দেখবো তোমাদের। ওকে আমার স্যার। মনে হয় কি, যে কারণ লেকচারটা তোমাদের কাছে, লেকচারটা ভিডিওটা থাকলে হয় কি, যে কোনো সময় যে কোনো এনি টাইম দেখতে পারবা যে স্যার কি বলছে, কখন কি বলছে। আমার এখানে কনফিউশন ছিল, আবার দেখি। ওকে যে স্যার। যদি কনফিউশন ক্লিয়ার না হয়, তুমি আমাকে কল দিবা, ঠিক আছে? বা আমাকে নক দিবা। আমার কাছে এটাই বেস্ট মনে হচ্ছে আর কি। কারণ ওকে স্যার। এখানে 1.5 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে কি, আমি গতকালকে 15 মিনিটও ক্লাস নিতে পারি না, ফার্স্ট ক্লাস ছিল, 15 মিনিট নিতে পারি না, আমার নেট কানেকশন চলে গেছে। এখন এভাবে যদি বিভিন্ন জনের বা যে কোনো
এখন তো তোমাদের এখন 12 জন স্টুডেন্ট আছে, আমার একটা সেকশনে এক সেকশনে 70 জন স্টুডেন্ট আছে। এখন 70 জনকে যদি স্যার আমি নেট কানেকশন চলে গেছে আপনি আবার প্রথম থেকে বলেন, বা সে তো বলবে না, সেই কথা বলবে না, সে ওইখান থেকে যেখান থেকে শেষ হচ্ছে ওখান থেকে শুরু করবে, মাঝখানে যে ইনফরমেশন স্কিপ হচ্ছে সে কি আমাকে বলতে পারবে? মনে হয় না। তো আমি মনে করি এটা হচ্ছে বেস্ট একটা ওয়ে। তোমরা কি বলো? জি স্যার, এটাই ভালো হবে। ইয়েস স্যার। কারণ 1.5 ঘন্টা অনলাইনে থেকে না থেকে তোমরা হচ্ছে আধা ঘন্টা অনলাইনে থাকো, আধা ঘন্টা 20 মিনিট অনলাইনে থাকো, তারপর হচ্ছে 1 ঘন্টা যেটা এই লেকচার ভিডিওটা দেখো, রেকর্ডেড করা ভিডিওটা। প্রত্যেকটা ক্লাসের আগে 1-1.5 ঘন্টা, মানে প্রত্যেকটা ক্লাসের শুরু হওয়ার আগে 10 মিনিট আগে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব, ক্লাসের টাইমে তোমরা এই ভিডিওটা দেখবা, ঠিক আছে? যখন শেষ হবে, ভিডিও দেখা শেষ হবে, তোমরা নক দিবা যে স্যার এই জায়গায় প্রবলেম, এই জায়গায় প্রবলেম হচ্ছে, বুঝাইয়ে দেন, তখন আমি আবার বুঝাই দিই, ঠিক আছে? জি স্যার। এভাবে সুবিধা হবে তোমাদের? জি স্যার, হবে স্যার। ইয়েস স্যার। সবাই কি বলো? আচ্ছা, আসলে আমি সবার মতামত জি চাচ্ছি। স্যার। জি স্যার। এটা এয়ার শাফিন। জি স্যার। শাফিন, তোমার কি ভার্সিটির ইমেল অ্যাড্রেস নাই, প্রোভাইড করা হয় না তোমার? জি স্যার, হয়েছে তো। এটা কি ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেস দিয়ে ব্যবহার করতেছো? জি স্যার। কিন্তু আমার এখানে যে দেখা ছিল আর্টস অফ ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তুমি ভার্সিটির ইমেল অ্যাড্রেস ইউজ করলে দেখো সুবিধা হচ্ছে কি, তোমাদের আইডিটা দেখা যায়, প্লাস হচ্ছে ইমেল অ্যাড্রেস পাওয়া যায় সবকিছু, ঠিক আছে? আইডির করেসপন্ডিং তোমাদের ইমেল অ্যাড্রেস গুলো পাওয়া যায়, আমার ফাইন্ড আউট করতে সহজ হয়, ঠিক আছে? তোমরা এই যে স্পিকারটা, মাইক্রোফোনের স্পিকারটা অন করে রাখো, এখন কথা বলে এখন, জি স্যার। ঠিক আছে? আর তোমরা যেহেতু গতকালকে ইন্ট্রোডিউসিং ক্লাস নিতে পারি নাই, আজকে জাস্ট 10 মিনিটের মধ্যে কথা বলবো, 10 মিনিট কথা বলে তারপর হচ্ছে 15 মিনিট ক্লাস নিব। আজকে লেকচারটা অনেক ছোট একটা লেকচার, ছোট একটা টপিক, এটা তোমরা সবাই বুঝবা, যে আশা করি বুঝবা। তোমরা আগে কম্পিউটার সম্পর্কে, কম্পিউটার কি, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, কম্পিউটার জেনারেশন কি, কম্পিউটার কিভাবে ডাটা প্রসেস করে, এগুলো নিয়ে আজকে পড়াবো আজকে, ঠিক আছে? এখন আজকে ইন্ট্রোডিউসিং ক্লাসটা করে নিই। আর কারেন্ট চলে গিয়েছিল আর কি। এই হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখছো, এই যে প্রবলেমটা ফেস করছে, যে আমি যে এখন ক্লাস করাইতাম, এখন আমি মাঝখানে যদি যে কথাবার্তা বলতাম বা লেকচারটা নিতাম, সে এখানে স্কিপ করতো না এই জায়গাটা। আমি যদি এটা রেকর্ডেড ভিডিও করা থাকে তাহলে তো সেই স্কিপ করতেছে না কোনো কিছুই। জি স্যার, এটা খুব। আর তোমাদেরও সময় কম লাগতেছে, তোমার ডাটাও সেভ হচ্ছে, ডাটা সেভ বলতে মানি সেভ, জি ঠিক আছে? আর এই তো এখন গতকালকে কি আমার পরিচয় পেয়েছিল তোমরা নাকি শুনতে পাইছো গতকালকে? জি স্যার, পাইছি। আপনি ড্যাফটিলের অ্যালামনাই, এখন প্রেজেন্ট স্টুডেন্ট, এতটুকুই। এখন ড্যাফোডিল হচ্ছে আমি বিএসসি কমপ্লিট করছি হচ্ছে সিসি ডিপার্টমেন্ট থেকে 2017 সালে। আর মাস্টার শেষ আমার, শুধু ডিফেন্স বাকি, 2019 সালে মাস্টার শেষ হওয়ার কথা, ডিফেন্স বাকি। এই তো সিসি ডিপার্টমেন্ট থেকে। আর এখন হচ্ছে গত লাস্ট 8 মাস ধরে আছে লেকচারার হিসেবে জয়েন আছি ডেপুটিলে। তোমাদের হচ্ছে এটা হচ্ছে তোমরা হচ্ছে আমার থার্ড বেস ডেপুটিলে। জি স্যার। বুঝতে পারছো? আর এখন এক একজন করে পরিচয় দাও, 10 মিনিটের মধ্যে শেষ করে তার হচ্ছে আমি 10 মিনিট ক্লাস নিব। ক্লাস নেওয়ার পরে বাকি 10 মিনিট যাদের কোনো কনফিউশন থাকে কনফিউশনটা বলে দিবা। আর হচ্ছে ক্লাস লেকচারটা আমি যে গ্রুপ প্যাসেঞ্জারে দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। আর যে এখন ক্লাসের যে ভিডিওটা হচ্ছে, এখন কিন্তু ভিডিওটা রেকর্ডিং করা হচ্ছে, বুঝছো? এই ভিডিও লিংকটাও আমি তোমাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দিব, ঠিক আছে? কিন্তু স্যার রেকর্ডিং লেখা দেখায় তো সাধারণত। এখন এক একজন করে পরিচয় দিয়ে যাও, এসএসসি কোথায়, এই যে এসএসসি কোথায়, কোন ডিস্ট্রিক্ট কোথায়, এই তো যাতে আমি খেয়াল থাকে আমার সবকিছু।
সিয়ার থেকে শুরু হোক। এখন আব্দুল্লাহর নাম বলো। আব্দুল্লাহ এর নাইম নাকি? আসসালামু আলাইকুম স্যার, আমার নাম আব্দুল্লাহ নাইম, হোম ডিস্ট্রিক্ট নওগাঁ, নওগাঁ সদর। আর এসএসসি পাস করছি আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল, দিনাজপুর। আর এইচএসসি হচ্ছে দিনাজপুর সরকারি কলেজ। তারপর হচ্ছে এ আর শাফিন। জি স্যার, আমার পুরো নাম হচ্ছে স্যার আব্দুর রহমান, আর আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকায় স্যার। আর আমি এসএসসি এইচএসসি দুটোটাই স্যার মাদ্রাসা বোর্ড থেকে করছি, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। আর স্যার আমার মাঝখানে 1 বছর গ্যাপ গেছে স্যার, 18-এ দেওয়ার কথা ছিল বাট 19-এ দিছে। গ্যাপ নিয়ে কোনো হতাশ হবে না, গ্যাপ সবার লাইফেই থাকে। তারপর জাহিদ বলো। জি স্যার, আমি নরসিংদী থেকে বলতেছি। এসএসসি দিছি নরসিংদী ব্রাহ্মণদী কে এম সরকারি বিদ্যালয় থেকে, আর এইচএসসি দিছি নরসিংদী সরকারি কলেজ থেকে। নরসিংদী সরকারি কলেজ। নরসিংদী ভাষা কত তোমার? নরসিংদী সদরই বাসা। সদরি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে ফাহিম সাদিক। জি স্যার, আমি এম ফাহিম সাদিক। আমার বাসা বগুড়া। আমি বগুড়া করদম মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং এসএসসি দুইটাই দিয়েছি। হুম। আর এইটাই আর কি স্যার। বগুড়া ভাষা কত তোমার? বগুড়া খান্দার। ও, আমি বগুড়াতে গেছি অনেকবারই। বগুড়ার ভাষাগুলো সুন্দর, ক্যাঙ্কাস ওরে এইভাবে বলে না? হ্যাঁ স্যার। মানে কেমন আছো নাকি? তারপর হচ্ছে হুমায়ুন কবির মুন্না। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, বলো। আমার নাম হুমায়ুন কবির মুন্না, বাসা দিনাজপুর। আর আমার এসএসসি হচ্ছে আমেদাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল দিনাজপুর, হ্যাঁ। এইচএসসি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। তারপর হচ্ছে রাকিবুল রাব্বানী খান। রাকিবুল রাব্বানী খান। তারপর হচ্ছে মুনতাসির আল আবিদ। আসসালামু আলাইকুম স্যার, আমি মুনতাসির আল আবিদ। আমার এসএসসি দেওয়া হয়েছে ইউসিএম স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, হুম। আর এইচএসসি দেওয়া হয়েছে হলিল্যান্ড কলেজ দিনাজপুর, বাসা বগুড়া সদর। বগুড়া সদর। আচ্ছা, তাহলে বগুড়া হচ্ছে দুইজন আছে এখানে। শারমিন আক্তার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি শারমিন আক্তার মিম, এসএসসি এইচএসসি দুইটাই বিএসসি থেকে দিয়েছি, আর এখন ঢাকাতে থাকি। ঢাকাতে। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, শেখ সালিম আমার বাসা বগুড়া। হ্যাঁ, ওর একটু নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, শেখ সেলিম তুহিন। আসসালামু আলাইকুম স্যার, আমি শেখ ওয়ালাইকুম সালিম আসসালাম। তুহিন। আমার হোম টাউন হচ্ছে স্যার নোয়াখালীতে। আমি এসএসসি দিয়েছি নোয়াখালী একটি মাদ্রাসা থেকে, আর এইচএসসি মাইলস্টোন কলেজ উত্তরা থেকে। এই এইচএসসি মাইলস্টোন কলেজ কোন সেকশন ছিল? আমি স্যার এ সেকশনে ছিলাম। এই সেকশনে ছিল। ফ্রম মাস্টার কে ছিল? ফর্ম মাস্টার ছিল স্যার, ফার্স্ট ইয়ারে ছিল স্যার ম্যাথের ইয়ে স্যার আইসিটি মুজাফফর স্যার। আর সেকেন্ড ইয়ারে ছিল স্যার হক স্যার ম্যাথ। শামসুল হক স্যার। শামসুল হক স্যার। শামসুল হক স্যার আমারও ক্লাস টিচার ছিল। আমি মাইলস্টোন কলেজের স্টুডেন্ট ছিল। জি স্যার। 2011 বেচের আমি, এইচএসসি 2011 বেচ। ফ্রম মাস্টার ছিল আমি শামসুল হক স্যার। 2018 স্যার। তোমরা আমার অনেক ছোট। আর কোথায় ছিল? হোস্টেলে ছিলা? জি স্যার, বিএফ হোস্টেলে ছিলাম, 6 নম্বর রোডে। বুঝতে পারছি, বুঝতে পারছি। ভালো, তাহলে মাইলস্টোন কলেজে একজন পাওয়া গেল। তারপর হচ্ছে উৎসব কুণ্ড। আসসালামু আলাইকুম স্যার, আমি উৎসব কুন্ডু, আমার বাসা রংপুরে, রংপুর সদরেই আমার বাসা। আমি রংপুর জেলা স্কুল থেকে এসএসসি পাস করেছি এবং রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছি। এই তো স্যার। আচ্ছা, ঠিক আছে। আর আমার যেটা বাকি ছিল, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে। আমি এখনো রাইট নাও আমি আছি কুমিল্লাতে। গত 2 মাস হচ্ছে, এপ্রিল 1 তারিখ আমি কুমিল্লাতে আসছি। বাসায় হচ্ছে এখনো যেতে পারি নাই ঢাকায়। বাসায় থেকে ক্লাস নিচ্ছি, সবকিছু করতেছি, কাজ কার্যক্রম সবকিছু এখান থেকে করতেছি। এই তো। আর যেহেতু মাঝে মাঝে মোর কারার ডাক শোনা যায় কিন্তু বাইরে থেকে,
ঠিক আছে? জি স্যার, এখনই শোনা গেল স্যার। মাঝে মাঝে শোনা যায়, এই যে বাইরে ক্লাস অফ করে রাখছি, তারপর হচ্ছে আওয়াজ আসে। তারপর কিছু মনে করবো না, মাঝে মাঝে ইন্টারাপ্ট হবে, বুঝছো? না স্যার, যেহেতু না সমস্যা স্যার, নেই। সমস্যা নেই। এলাকাতে Enjoy আছি। করার মতো। হ্যাঁ, এনজয় করার মতো, এগুলো তো শোনা যায় না স্যার অল টাইম। না আমার হচ্ছে কুমিল্লাতে মিয়াবাজার আমার বাড়ি। কুমিল্লাতে সদর দক্ষিণের পরে কি মিয়াবাজার, ওইখানে আমার বাড়ি। আর আমার এসএসসি ছিল হচ্ছে কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লাতে, আর এইচএসসি ছিল হচ্ছে মাইলস্টোন কলেজ ঢাকা থেকে। এই তো। এখন তাহলে ক্লাসে আসি, ঠিক আছে? ক্লাসে আসি হচ্ছে তোমরা কি আমার এন্টায়ার স্ক্রিনটা ফুল স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হুম, ফুল স্ক্রিন বলতে আপনাকে ফুল স্ক্রিনে দেখতে পারতেছি। আচ্ছা রাইট। কম্পিউটার করে শেয়ার হয় স্যার। স্যার কম্পিউটার স্ক্রিন শেয়ার হয় না। স্ক্রিন শেয়ার হয়, এটা এখানে শেয়ার হয়। শেয়ার এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এখন আসছে। জি স্যার, এখন জি আসতেছে। স্যার, দেখা যায়। দেখেন। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বুঝতে পারতেছো সবাই? হ্যাঁ। কারণ আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটারস, মানে কম্পিউটার বেসিক জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব। বেসিক, একবারে বেসিক। কম্পিউটার কি, কম্পিউটারের ডেটা কি, ইনফরমেশন কি, তারপর হচ্ছে কম্পিউটারের জেনারেশনগুলো কিভাবে আসছে, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার, এগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস, তাহলে আগে জানতে হবে যে কম্পিউটার কি। আমরা সবাই জানি কম্পিউটার কি, তাই না? জানি তো? এই যে আজকাল এখানে লার্নিং অবজেক্ট, কম্পিউটার কি, ডেটা কি, ডেটা কি, ইনফরমেশন কি, ডেটা প্রসেসিং কি, ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ কম্পিউটার, কম্পিউটার ইভলিউশন, তারপর কম্পিউটার জেনারেশন, এগুলো আজকে কথা বলবো। তাহলে কম্পিউটার কি? কম্পিউটার তো আমরা নর্মালি যেটা জানি, কম্পিউটার হচ্ছে বইয়ের ভাষা যেটা বলে, কম্পিউটার হচ্ছে এক ধরনের গণনাকারী যন্ত্র, যা আমরা ইনপুট দিই, তার সে আউটপুট হিসেবে প্রসেসিং করে দেয়, নাকি? এটা হচ্ছে বাংলা, নাকি? জি স্যার। তাহলে কম্পিউটার কি কি করতে পারে? ডাটা প্রসেসিং করতে পারে, ডাটা ইনপুট নিয়ে আউটপুট দিয়ে তারপর ডাটা প্রসেসিং করতে পারে, ডাটা স্টোর করতে পারে। আবার আমরা কম্পিউটার থেকে ডাটা রিট্রিভ করতে পারি, মানে নিতে পারি। তাহলে কিভাবে? যখন সবাই তো মোটামুটি কম্পিউটার বা পিসি আছে, নাকি? এখন সাপোজ ধরো তোমরা একটা ল্যাপটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে একটা পিক রাখলা, ছবি রাখলা, বা ভিডিও রাখলা, অথবা তোমার ক্লাস কন্টেন্টগুলো রাখলা। কন্টেন্টগুলো তো এখানে ডাটা স্টোর করতে পারে না সে। আবার যখন তুমি যখন তুমি দেখতে চাচ্ছ, তখন ওই ফোল্ডারে গিয়ে তখন তুমি ডাটাগুলোর ফাইল ওপেন করে তারপরেও দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ডাটা রিট্রিভ করা, ঠিক আছে? পারতেছো না যে কোনো সময়? হ্যাঁ। তারপর হচ্ছে ডাটা প্রসেসিং কি? সাপোজ ধরো তুমি ক্যালকুলেটর যোগ করবা, ঠিক আছে? ডাটা প্রসেসিং তুমি হচ্ছে যোগ করবা 1+1, কম্পিউটার ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেটর তো আছে, নাকি? 1+1 যখন দিব তখন সে প্রসেস করে, ডাটাটা প্রসেস করে তো রেজাল্টটা 2 দিবে, নাকি? তাহলে সেটা ডাটা প্রসেসিং একটা উদাহরণ। অথবা যখন আমরা গুগল ক্রোম ইউজ করি, অথবা তোমরা যখন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সার্চ দাও, তখন একটা হোম পেজ আসে, না? যখন তুমি যে ডাটাটা ইনপুট হিসেবে দিচ্ছ, তুমি দিছো ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সার্চ দিছো, দেওয়ার পরে সে আউটপুট হিসেবে দিচ্ছে কি? ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটা ওয়েব অ্যাড্রেস হোম পেজ হিসেবে দিয়ে দিচ্ছে সে তোমাকে। এটা হচ্ছে আউটপুট। ইন দি মিন টাইম সে অনেকগুলো কাজ করছে না? সে ডাটা নিছে, ডাটা প্রসেস করছে, তারপর সে ডাটা আউটপুট দিছে। এটা হচ্ছে ডাটা প্রসেসিং, ঠিক আছে? জি স্যার।
এখন আসো এই যে কম্পিউটার কি, যে দ্য ওয়ার্ড কম্পিউটার কামস ফ্রম দ্য ওয়ার্ড কম্পিউট হুইচ মিনস টু ক্যালকুলেট। আমি যেটা বলছি কম্পিউটার হচ্ছে এক ধরনের গণনাকারী যন্ত্র, যেটা হচ্ছে কম্পিউটার শব্দটা কম্পিউটার থেকে এসেছে, যেটার মানে হচ্ছে ক্যালকুলেট, গণনা করা নাকি। এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। এটা বিভিন্ন ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ অ্যারিথমেটিক ফাংশন নিয়ে আমরা কাজ করতে পারি, অপারেশনগুলো কাজ করে আমরা। এখন বলো, দেখো এ কম্পিউটার ইজ অলসো কল্ড এ ডেটা প্রসেসর। এই যে আমি তোমাকে বলছি না যে ডেটাটা কিভাবে প্রসেস করে, ডেটা প্রসেসর বলছি কিনা একটু আগে তুমি যে, তো এ কম্পিউটার ইজ অলসো কল্ড এ ডেটা প্রসেসর বিকজ ইট ক্যান স্টোর, যে বলছিলাম যে স্টোর করে কিভাবে, তারপর হচ্ছে প্রসেস করে কিভাবে, তারপর হচ্ছে রিট্রিভ করে কিভাবে ডেটা হোয়ার এভার ইউ ডিজায়ার। ঠিক আছে, এখন যদি বলা হয় কম্পিউটার কেন ডেটা প্রসেসর বলা হয়, আমি কিন্তু ক্লাস নিচ্ছি প্লাস কোশ্চেনও বলে দিচ্ছি সাথে সাথে, তোমরা এটা নোট আউট করবা। বুঝতে পারছো যে কম্পিউটারকে কেন ডেটা প্রসেসর বলা হয়? যদি এভাবে একটা কোশ্চেন আসে বা যদি এভাবে কোনো শর্ট কোশ্চেন আসে, অথবা যদি এটা অ্যাসাইনমেন্ট হিসেবে আমি ক্লাস শেষে দিয়ে দিই, তাহলে তোমরা লিখতে পারবে না? হ্যাঁ জি স্যার। ইয়েস স্যার। কারণ তোমাদের এই চ্যাপ্টারটা যে বেসিক কম্পিউটার সম্পর্কে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে, তারপর হচ্ছে অ্যাডভান্স লেভেলে যাবে আস্তে আস্তে করে। ঠিক আছে, আর আজকে তোমাদেরকে আমি বিএলসি তে এখনো ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু সবগুলো সাজানো হয় না। কোর্স কন্টেন্ট, তারপর হচ্ছে এই সেমিস্টারে আমি কি কি টপিক নিব, তো কি কি টপিক নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে রেফারেন্স বুক, সবকিছু আমি দিয়ে দিব ওখানে। ঠিক আছে, তারপর জি, হচ্ছে ডেটা প্রসেসিং, কম্পিউটারটা কিভাবে ডেটা প্রসেসিং করে, এই স্লাইডে এটা নিয়ে আলোচনা করছে। এখন আসো ডেটা কি। তোমরা তো ইন্টারমিডিয়েটে তথ্য যোগাযোগ প্রযুক্তি ডেটা কি পড়ে আসছো না? ডেটা কি, ইনফরমেশন কি জি স্যার। পড়ে আসতেছো নাকি? প্রথম চ্যাপ্টারে ছিল ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য। ঢাকা বোর্ড 2013তে আসছে, 2014-15 সনে আসছে। কারণ এর আগে আমি ম্যানেজমেন্ট কলেজে ছিলাম লেকচার হিসেবে। যে কে ম্যানেজমেন্ট কলেজে আসো, তুমি আমাকে দেখছিলা? আমি ম্যানেজমেন্ট কলেজে প্রায় 8 মাস জব করছি ম্যানেজমেন্ট কলেজে, আইসিডি ডিপার্টমেন্টে লেকচার হিসেবে ছিলাম। তো ডেটা ইনফরমেশনের পার্থক্য, একটা ভালো একটা মানে পার্থক্য আসতো, খুব ভালো মানের একটা কোশ্চেন ছিল 3 অথবা 4 দিয়ে। ঠিক আছে, এখন আমি আবার বলি ডেটা কি। ডেটা হচ্ছে র ইনফরমেশন, বা ডেটা হচ্ছে কাজ করে ইনফরমেশনের জন্য। সাপোজ ধরো এখানে কম্পিউটার একটা ওয়ার্ড না? কম্পিউটার তো একটা ওয়ার্ড। এখন কম্পিউটার লিখতে COMPUTER, কম্পিউটার। এখন এখানে কম্পিউটারের মধ্যে অথবা এখানে দেখো ডেটা, যে দেখতে পাচ্ছ ডেটা প্রসেসিং, আমি এখানে হাইলাইট করছি, দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে দেখো ডেটা তো একটা ওয়ার্ড নাকি? ডেটা একটা ওয়ার্ড না? এখন ডেটার মধ্যে শুধু ডি কিন্তু একটা ক্যারেক্টার। ডি দিয়ে কি কোনো মানে নির্দিষ্ট কোনো কিছু বোঝা যায় বা কোনো কিছু এক্সপ্রেশন করে সে? যে ডি দিয়ে, ডি তো একটা শুধু একটা ক্যারেক্টার, কিন্তু ডি দিয়ে কি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যায়? যখন বলা হয় ডেটা, DATA, ডেটা যখন বলা হয় তখন আমরা বুঝি কি এটা তথ্য বা উপাত্ত নাকি? জি স্যার। এটাই। এখন ডেটা হচ্ছে র ম্যাটেরিয়ালস এর ইনফরমেশন। যখন একটা ডেটা ইনপুট হিসেবে দেয়, কম্পিউটারকে যখন ইনপুট হিসেবে দেয় ডেটা মানে র ম্যাটেরিয়ালস, তখন সে প্রসেসিং করে যে আউটপুটটা দিবে বা যে আউটপুটটা দেয় সেটা হচ্ছে ইনফরমেশন। বুঝতে পারছো? জি স্যার। সবাই বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. আমি আবারও বলতেছি, কম্পিউটার হচ্ছে ডেটা হচ্ছে একটা র ম্যাটেরিয়াল, যেটা আমরা ইনপুট হিসেবে কম্পিউটার কি দেই, সে কম্পিউটারটা ডেটা প্রসেসিং করে যে আউটপুটটা দেয় সেটা হচ্ছে ইনফরমেশন। এখন আসতে পারে যদি এক্সামে মিড টার্ম অথবা অ্যাসাইনমেন্ট আমি দিতে পারি যে ডেটা কি, ইনফরমেশন কি, অথবা ডেটা ইনফরমেশন, ডিফারেন্স বিটুইন ডেটা এন্ড ইনফরমেশন। ঠিক আছে, আমি কিন্তু ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার সাথে সাথে কিন্তু কোশ্চেনে হিন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরে কিন্তু জিজ্ঞেস করবে না। বুঝতে পারছো? জি স্যার। এখন ডেটা প্রসেসিং করার জন্য তো অনেকগুলো ধাপ আছে নাকি? এখন ডেটা যখন ইনফরমেশনটা যখন ডেটা হিসেবে একটা র ডেটা ইনফরমেশন দাও, ইনপুট দাও, সে যখন আউটপুট দিবে
ইন দ্য মিন টাইম অনেকগুলো স্টেপ থাকে না যে কাজ করার জন্য। সাপোজ দাও কি তুমি ইনপুট হিসেবে 1 + 1 দিলে ইজ ইকুয়াল টু 2, তুমি 1 + 1 দিছো, এখন ডাটা কি কি আছে 1, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে 1, এগুলো হচ্ছে তিনটে হচ্ছে ডাটা নাকি? জি স্যার। তিনটে ডাটা সে কিভাবে প্রসেসিং করে এটার ধাপগুলো আমি বলে দিচ্ছি। এই যে এখানে প্রসেসিং এর ধাপগুলো আছে, এই যে ক্যাপচার ডাটা, ম্যানিপুলেট ডাটা, আউটপুট রেজাল্ট। আমি এই যে 1 + 1 এর ডাটা প্রসেসর স্টেপগুলো কিভাবে কাজ করে এক্সাম্পল এটা আমি বলে দিচ্ছি। যখন ডাটা 1 + 1 = 2, এটা হচ্ছে একটা ইনফরমেশন। কিন্তু এখানে ডাটা যদি বলা হয় যে এখানে কয়টা ডাটা আছে, এখানে ডাটা আছে হচ্ছে 1, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে ইজ ইকুয়াল টু, এরপর হচ্ছে 2, এখানে হচ্ছে 5টা ডাটা আছে, তাই না? 5টা ডাটাই তো আছে নাকি? ইয়েস স্যার। বুঝতে পারতেছো তোমরা? হ্যাঁ। জি স্যার। 5টা ডাটা আছে। তারপরে যখন ডাটাটা আমরা ইনপুট হিসেবে দিচ্ছি তখন কম্পিউটার সে আইডেন্টিফাই এগুলো আসলে কি সে ক্যাপচার করে ডাটাগুলা যে আসলে এগুলো কি বলতে চাইছে, ঠিক আছে? ক্যাপচার করে যে আমাকে কি ইনফরমেশন দিচ্ছে বা আমাকে কি কাজ করতে হবে, সেই ডাটাগুলো ক্যাপচার করে, ঠিক আছে? তো ডাটা ক্যাপচার করার পর তখন দেখলো যে আমরা ইনফরমেশন দিচ্ছি 1 + 1 = হোয়াট, আমরা এটা ইনফরমেশন দিলাম, সে তখন ডাটাগুলো 1 + 1 = হোয়াট, সেই ডাটাটা ক্যাপচার করছে। ক্যাপচার করার পরে সে দেখছে যে কি অপারেশন করতে হবে আমার। অপারেশন এখানে কি 1 + 1 মানে প্লাস করতে হবে, অপারেশনটা প্লাস করতে হবে। এটা হচ্ছে ম্যানিপুলেট ডাটা, ডাটাটাকে ম্যানিপুলেট করে, বুঝছো? সে দেখছে যে এখানে আমার অপারেশনটা কি, এখানে অপারেশন হচ্ছে আমার প্লাস, মানে আমাকে যোগ করতে হবে, 1 + 1 যোগ করতে হবে। যোগটা কি করতে হবে, যোগটা করে আমাকে ইনফরমেশন বা আউটপুট দিতে হবে। এরপরে স্টেপ যখন সে ম্যানিপুলেট ডাটা ম্যানিপুলেট করে সে একটা রেজাল্ট তো পায় নাকি, একটা রেজাল্ট পায় না? সে একটা আউটপুট হিসেবে দেয়, সেটা হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে? তো এখন ডাটা প্রসেসিং কি জিনিসটা বুঝতে পারছো তো? জি স্যার। এখন যদি বলো রাইট ডাউন দ্য স্টেপস অফ ডাটা প্রসেসিং অর ডিফাইন ডাটা প্রসেসিং, লিখতে পারবে না? ইয়েস স্যার। আমি কিন্তু বারবার বলতেছি কোশ্চেন, প্রত্যেকটা স্লাইডের কি কি কোশ্চেন আসতে পারে বলে দিচ্ছি কিন্তু সাথে সাথেই, ঠিক আছে? ইয়েস স্যার। তো এই টপিকের কোনো প্রবলেম আছে ডাটা প্রসেসিং নিয়ে? স্যার যে প্রশ্নটা স্যার করছিলেন এটা আবার একটু বলবে স্যার, লাস্ট একটা আর কি। ডাটা প্রসেসিং কি, হোয়াট ইজ ডাটা প্রসেসিং অথবা ডিফাইন ডাটা প্রসেসিং, রাইট ডাউন দ্য স্টেপস অফ ডাটা প্রসেসিং অথবা হোয়াট আর দ্য স্টেপস অফ ডাটা প্রসেসিং ফলো, ঠিক আছে? জি স্যার। এই স্লাইড নিয়ে কোনো কনফিউশন আছে স্যার? নো স্যার। তারপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার। এখন তোমরাই বলো যে কম্পিউটার, আমরা যখন কম্পিউটার ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার যখন ইউজ করি তখন প্রথমে কি আসে? তোমাদের কি ধারণা যে এখন তোমরা বলতে পারো? আমি তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করতেছি যে যখন ক্যারেক্টারিস্টিক্স কম্পিউটার আসে, কম্পিউটার ক্যারেক্টারটা কি বলো তো? একটা ইনপুট নেয়, ওই অনুযায়ী একটা আউটপুট দেয়। এটাই তো স্যার। ইনপুট দেয়, আউটপুট দেয়। না স্যার, মানে ইনপুট নেয় আর ওই অনুযায়ী একটা আউটপুট দেয় আর কি। হ্যাঁ, তারপর আর কেউ, এনিওয়ান এলস? আর কেউ বলতে পারবা? হ্যাঁ শারমিন? উৎসব, শারমিন বলতে পারবা কম্পিউটার কোশ্চেনটা শুনতে পাইনি আমি। কম্পিউটার ক্যারেক্টারিস্টিক্স কি, কম্পিউটার ক্যারেক্টার গুলো কি কি, কম্পিউটার কি ধরনের কাজ করে অথবা কিভাবে কাজ করে? স্যার কম্পিউটার মূলত 0 আর 1 দ্বারা কাজ করে। ক্যারেক্টার 0 আর 1 কি? না, হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, সবগুলাই ডাটা প্রসেসিং করে সে 0 আর 1 দিয়ে, ঠিক আছে, তোমার অ্যানসারও ঠিক আছে। কিন্তু হচ্ছে আমি বলি আমি চাইছি যে ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার, ঠিক আছে? প্রথমে যদি আমরা বলি, প্রথমে যে তার স্পিড, ক্যারেক্টারিস্টিক্স কম্পিউটার ক্যারেক্টারিস্টিক্স যদি তার স্পিড,
যখন তুমি 1+1 দাও সাথে সাথে উইথিন ন্যানো সেকেন্ড অথবা মাইক্রো সেকেন্ড অথবা মিলি সেকেন্ড, সেকেন্ড তো সেকেন্ডের থেকে ছোট, ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ডে কম্পিউটার কাজ করে। উইথিন ন্যানো সেকেন্ডে সে কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে না? তাহলে ফার্স্ট ক্যারেক্টার কি? স্পিড। সে আমরা যখন ইনপুট দিই সে খুবই কম সময় মাইক্রো সেকেন্ড অথবা ন্যানো সেকেন্ডে ডাটাগুলো প্রসেসিং করে সাথে সাথে দিয়ে দিচ্ছে। আমরা যখন বইয়ের কোনো পৃষ্ঠা বের করতে যাই, প্রথমে আমরা কি খুঁজি? কি সূচিপত্র খোঁজার পরে তারপরে দেখি যে পেজ নাম্বার দেখার পরে তারপরে আমরা পেজগুলো উল্টাই তারপরে আমরা 722 নাম্বার পেজ, আমরা 722 নাম্বার পেজে যাই নাকি? কিন্তু যখন আমরা গুগলে সার্চ দিই, সাপোজ ধরো আমি এটা নিয়ে সার্চ দিচ্ছি যে তোমাদের কি এমআইএস অথবা সিএস ডিপার্টমেন্ট দিয়ে সার্চ দিলা, কম্পিউটার সাথে সাথে তোমাকে দিয়ে দিচ্ছে না? ইনফরমেশন প্রোভাইড করে দিচ্ছে না সাথে সাথেই? কোনো কি আমরা যখন বইয়ের পেজ খুলে অ্যাট লিস্ট 15 থেকে 20 সেকেন্ড সময় লাগে না? যখন আমাদের নেট কানেকশন ভালো থাকে, অ্যাভেলেবল নেট কানেকশন থাকে, তখন কি আমাদের 15 থেকে 20 সেকেন্ড সময় লাগে কম্পিউটারের মাধ্যমে? উইথিন 1 সেকেন্ড, উইথিন 0 পয়েন্ট দেখবা যে 0.1 সেকেন্ডে সে রেজাল্ট গুলো দিয়ে দিচ্ছে। আচ্ছা, সার্চ বারের নিচেই দেখায় কত সেকেন্ড লাগলো। হ্যাঁ, এটাই আমি এটার কথা বলতেছি, উইথিন 0.1 সেকেন্ডে সে দিয়ে দিচ্ছে। কিন্তু তার মানে কি? তার স্পিড অনেক হাই নাকি? তারপর হচ্ছে একুরেসি। স্পিডের সাথে আসে কি হচ্ছে? একুরেসি। তুমি সার্চ দিচ্ছ হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা সিএস ডিপার্টমেন্ট অথবা এমসিটি ডিপার্টমেন্ট, তুমি যেটা সার্চ দিচ্ছ এটাই তো দিচ্ছে নাকি? তুমি সার্চ দিচ্ছ যে এমসিটি ডিপার্টমেন্ট, কিন্তু সে রেজাল্ট দিচ্ছে যে সিএসি ডিপার্টমেন্ট। এরকম কি হয়েছে কোনোদিন তোমাদের চ্যাটে বা কম্পিউটারে? বা তুমি দিছো 1+1 = 2, তুমি জানো, কিন্তু সে 1+1 = 3, সে কি কোনোদিন এইভাবে কোনোদিন দিছে? না। তাহলে সে যা অ্যানসার, তুমি যা ইনপুট দিবা তাই সে আউটপুট দিবে। এটা হচ্ছে ডেটা অ্যাকুরেসি, ঠিক আছে? এটা হচ্ছে ডেটা অ্যাকুরেসি। এখন ডেটা অ্যাকুরেসি, তুমি যা ইনফরমেশন দিচ্ছ সে তা আউটপুট দিচ্ছে, কোনো নির্ভুল, ঠিক আছে? আর তুমি যদি এখন চাচ্ছ যে এমসিটি ডিপার্টমেন্ট তুমি সার্চ দিছো, কিন্তু তুমি লিখছো যে সিএসি ডিপার্টমেন্ট, কিন্তু তুমি চাচ্ছ যে এমসিটি ডিপার্টমেন্ট, সে কিন্তু তাই দিবে। তোমার মনের খবর কি সে জানে কম্পিউটার? তার মানে এর হচ্ছে কম্পিউটার কোনো ব্রেন নাই নাকি? শুধুমাত্র আমরা যেটা ইনপুট বা ইনপুট দিব শুধুমাত্র সেটারই শুধু ক্ষমতা রাখে বা সেটারই তার মেমোরি আছে। হ্যাঁ, সেটাই তার মেমোরি আছে। তাহলে আমরা এখানে 3টা পয়েন্ট পাইছি। একটা হচ্ছে স্পিড, একটা হচ্ছে একুরেসি, এরপর আরেকটা হচ্ছে কম্পিউটার হ্যাভ নো ব্রেন। আমরা যা দিই তাই সেই করে নাকি? নাকি আমরা যখন কম্পিউটার অন করি সে বলে যে না, আমি 1-2 ঘন্টা ধরে অনেকক্ষণ কাজ করছি, আমি এখন অন হব না, নাকি সেই কথা বলে? না স্যার। তখন আমরা যখন মোবাইল ফোনে পাবজি খেলি না? পাবজি তো খেলো সবাই নাকি? অথবা যে গেমস খেলে, অবশ্য আমি পাবজি খেলতে যে অবস্থা খারাপ হয়ে যায়, আমার 5-6 সেকেন্ডে আমার পিছন থেকে কে এসে গুলি করে মারে ফেলে আমি জানি না, ঠিক আছে? আমি পাবজিতে আসলে 1 মিনিটের বেশি থাকতে পারি না। আমরা যখন গ্রুপ ওয়াইজ যখন খেলতো, যখন আমার যে ভার্সিটির বড় ভাই একসাথে যখন বাসায় থাকতাম, 2000 লাস্ট ইয়ার কথা বলতেছি, তো আসলে আমার কেউ তো গ্রুপে নিত না। কি জন্য নিত না জানো? আমি 5 সেকেন্ড পর কোত্থেকে যে গুলি করে আমার মারে ফেলছে আমি নিজেও জানি না, হেল্প করতে আসতো না, আমি দেখতাম। তবে আমি সুপারে ভাই এদিকে আসতেছে, এদিকে এনিমি আসতেছে, ওইদিকে এনিমি আসতেছে, দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে মাঝখানে জিনিসটা বললাম। এখন তুমি হচ্ছে যখন পাবজি খেলো তখন ফোনটা অনেক মানে হিটিং প্রবলেম হয় না? তখন ফোন কি বলে যে আমার অনেক হিটিং প্রবলেম হচ্ছে, তুমি ফোনটা অফ করে দাও, বলে না স্যার, বলে না, শুধু ওয়ার্নিং দেয়। হ্যাঁ, ওয়ার্নিং দেয় যে আমার হিটিং প্রবলেম অথবা আমার ডেটা ড্রেন করতেছে অথবা ব্যাটারি ড্রেন করতেছে, নাকি? ওয়ার্নিং দেয়। কিন্তু কম্পিউটার কোনে সে কি বলে যে আমি খেলবো না, অথবা আমি এখন তুমি গেমস খেলতেছো এখন আমার ব্যাটারি ড্রেন করতেছে অথবা হিটিং প্রবলেম হচ্ছে, সে কি কথা বলে না? তার মানে কি মোবাইল তো ওয়ান কাইন্ড অফ কম্পিউটার নাকি? ইয়েস স্যার। তাহলে তার মানে কি তার কোনো ব্রেন নাই, তুমি যা দিবা সে তাই শুনবে, তার নিজ থেকে করার কোনো কিছুই নেই। যখন তুমি যদি ফোনে চার্জ শেষ হয়ে গেছে অথবা ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে, তুমি যদি চার্জ শেষ হয়ে গেছে তুমি যদি চার্জ না দাও, সে কি অটোমেটিকলি সে চার্জ নিবে? না স্যার। কিন্তু আমাদের যখন পেটে খিদা লাগে বা ক্ষুধা লাগে তখন আমরা কিন্তু নিজে যাই খাই, কিন্তু
তার মানে কি আমাদের ব্রেন আছে, কম্পিউটারে ব্রেন নেই, এটাই তো। তাহলে কয়টা পয়েন্ট গেল? 3টা। এরপরে যখন এই যে 3টার মধ্যে কিন্তু আমি আরেকটা পয়েন্ট বলে দিয়েছি যে তুমি যতক্ষণ খেলতে চাচ্ছ, গেমস খেলতে চাচ্ছ, অথবা যতক্ষণ মিউজিক ভিডিও দেখতে চাচ্ছ, অথবা যতক্ষণ ধরে গান শুনতে চাচ্ছ, সে কিন্তু না করে না। অনেকক্ষণ ধরে, যা সাপোজ ধরো আমরা 1-1.5 ঘন্টা ম্যাথ করলে কিন্তু মাথা ব্যথা হয়ে যায় না? তুমি যখন অনেক বড় বড় ক্যালকুলেশন অনলাইনে করো, সে কি বলে যে আমার মাথা ব্যথা করতেছে, আমি টায়ার্ড, নাকি? না স্যার। মাইক্রোপ্রসেসর কি অ্যালার্ট দেয়? কারণ এই জিনিসগুলো তো আমরা মাইক্রোপ্রসেসরের মাধ্যমে করি, মাইক্রো কন্ট্রোলের মাধ্যমে করি, অ্যাডিং সাবস্ট্যান্স যতগুলো অ্যারিথমেটিক কাজ আছে সবগুলো আমরা এগুলোর মাধ্যমে করি। মাইক্রোপ্রসেসর কোনো ইয়া দেয় যে আমার অনেক ক্যালকুলেশন করে ফেলতেছে, এখন আর না, সে কি বলে? না স্যার। তার মানে সে হচ্ছে টায়ার্ডলেস, মানে ডিলিজেন্স, তার কোনো ক্লান্তি নেই। যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিসিটি আছে, যতক্ষণ পর্যন্ত তোমার কম্পিউটার অথবা পিসি অথবা মোবাইল ঠিকঠাক আছে, ততক্ষণ সে কাজ করতেছে, নাকি? এগুলো না। এরপর হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি। এখন আমাদের বর্তমানে যে পিসি গুলো আছে, এগুলো আছে, এখন আগে তো 700 জিবি ছিল, 450 জিবি ছিল, 500 জিবি ছিল, এখন তো 1 টেরা 1 টিবি, নাকি? এখন যে কম্পিউটার পিসি গুলো আমাদের থাকে, অথবা তোমাদের ফোনেই হিসাব করো, 2015 অথবা 16 সালে যে আমরা যে র্যাম অথবা রোম পাইতাম, এখন কি এর থেকে আপডেট না? জি স্যার, 128 জিবি 264 স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে মানে কি একটা ডেটা স্টোরেজটা অনেক হাই, নাকি? এটা এই কথাটা কিন্তু এই যে কম্পিউটার জেনারেশনের মধ্যে কিন্তু কাজে লাগবে, কথাটা খেয়াল রাখবা। এখন এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক শেষ, কিন্তু এই যে বলে দিছি, কিন্তু দেখো একুরেসি, স্পিড, ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে ভার্সাটিলিটি, পাওয়ার অফ রিমেম্বারিং, তারপর হচ্ছে নাম্বার অফ ইনপুট আউটপুট পোর্শন, তারপর নো ফিলিংস। ঠিক আছে, বলে দিছি কিন্তু। এখন এইটা নিয়ে আর কোনো এই যে দুইটা এটা নিয়ে দেখো তো কোনো প্রবলেম আছে কিনা, তোমরা বুঝতে পারতেছো? ইয়েস স্যার। সবাই বুঝতে পারতেছো? স্যার স্লাইডটা কি আমাদেরকে দেওয়া হবে? হ্যাঁ, স্লাইডটা কি আমাদেরকে দেওয়া হবে? অবশ্যই প্রোভাইড করা হবে, অবশ্যই ভিডিও সহ স্লাইড সহ অবশ্যই প্রোভাইড করা হবে তোমাদের। কেন প্রোভাইড করা হবে না? বিএলসিতে প্রোভাইড করা হবে। এখন যেহেতু বিএলসিটা আমি এখনো ঠিকঠাক ভাবে ওপেন করতে পারতেছি না, বা ঠিকঠাক ভাবে কাজ করতে পারতেছি না, এখনো একটু প্রবলেম হচ্ছে। এখন আমি তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে আমার গুগল ড্রাইভ, এই যে ভিডিওটা গুগল ড্রাইভ লিংক দিয়ে দিব, সবাই এখান থেকে গিয়ে ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেস থেকে গিয়ে ওটা ডাউনলোড করে নেবা। আর ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেস কিন্তু লিমিটেশন নাই গুগল ড্রাইভ, জানো তো নাকি? ইয়েস স্যার। জি স্যার, 5 টিবি, আপ টু 5 টিবি স্যার। মানে কোনো লিমিটেশন নাই, তুমি যত ডাটা ইয়ে করতে পারো, কোনো লিমিটেশন নাই কিন্তু। তো তুমি কেন ডাটা, যে যখন আমি এটা শেয়ার করব, তুমি কেন এটা ডাউনলোড করে নিবা না? ডাউনলোড অবশ্যই করে নিবা, ঠিক আছে? তখন যেখানে প্রবলেম হচ্ছে এই যে ক্লাসের ভিডিওটা, তখন আমি এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে এটা দেখো তো, ভার্সাটিলিটি মানে যে কোনো ধরনের কাজ করে, যে বলছি না ভার্সাটিলিটি, তুমি যা দিবে সে তাই করবে। ইয়েস স্যার। এটা হচ্ছে পাওয়ার অফ রিমেম্বারিং। 1+1 দিচ্ছ, তারপর আরেকটা মাল্টিটাস্কার, এই যে দেখো আরেকটা অপশন কি, যে মাল্টিটাস্কিং। দেখো আমি এখানে কয়টা একটা ইনবক্স খুলে রাখছি, একটা হচ্ছে গাইডলাইন দিয়ে বিএলসি, তারপরে গাইডলাইন দিয়ে বিএলসি, তারপর হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে আমি আরেকটা যখন ট্যাব ওপেন করি, সে একসাথে অনেকগুলো কাজ করতেছে না? জি স্যার। তার মানে হচ্ছে সে মাল্টিটাস্কার, অথবা সে রিমেম্বার করে রাখতে পারে, ঠিক আছে? জি স্যার। তারপরে এগুলো তো বলে দিলাম, আর কি? তাহলে এই 5-6তে কোনো প্রবলেম নাই তো? নো স্যার। তারপরে হচ্ছে ইভলিউশন অফ কম্পিউটার। কম্পিউটার তো প্রথমেই যখন ফোন, সাপোজ ধরো কম্পিউটার নিয়ে না আসি, যখন আমাদের মোবাইল ফোন ছিল, আমি 2004 থেকে 5-এর কথা বলতেছি আমি, তখন আমি বুঝি তখনকার ফোন আর এখনকার ফোন মধ্যে বিস্তর ডিফারেন্স না? ইয়েস স্যার। তখন তখনকার ফোন ছিল কেমন? যখন ফার্স্ট ফোন লঞ্চ করে কে? মোটরোলা, নাকি? ইয়েস স্যার। মোটরোলা তখন ফার্স্টে লঞ্চিং ফোনটা দেখছিলা তোমরা কেউ? আজকে দেখি নিও তো ওইটার ফোন আর এখনের ফোন
কিভাবে আসে, ওইখানে শুধু ফোন দেয়া যেত বা ফোন করা যেত একসাথে, কিন্তু করা যেত না। 1 মিনিটের বা কত সেকেন্ড যেন ছিল, যে এর বেশি কথা বলা যেত না, জি নাকি? স্যার, কেটে যেত স্যার। জি স্যার। কেটে যেত। তো এখন প্রথম এই সবকিছু থেকে এইভাবে তো ইভলিউশন হয়েছে, নাকি? তখনকার ফোন এইভাবে মোটরোলা ছিল, তো আস্তে আস্তে তো ইভলিউশন হয়েছে যে বর্তমানে রাইট নাও যেটা আছে এটাই, নাকি? তো তদ্রূপ কম্পিউটার তো একটা যে প্রাথমিক সম্পর্কে যে ধারণা ছিল, প্রথমেই তো কম্পিউটার আবিষ্কৃত হয় নাই। প্রথম আবিষ্কৃত হয়েছে মানুষ গণনা করতে শিখছে, আর প্রথম গণনাকারী যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। এই যে এটা 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 হচ্ছে অ্যাবাকাস, ঠিক আছে? তারপরে এই চ্যাপ্টার কিছু না। তারপর হচ্ছে অ্যাডিং এর জন্য, এরপর হচ্ছে অ্যাবাকাসের জন্য অ্যাডিং এর জন্য একটা প্যাসকেল একটা যন্ত্র বানাইছিল, এটার নাম হচ্ছে প্যাসকেল, গণনাকারী যন্ত্র, ঠিক আছে? এটা এই প্রথম হচ্ছে অ্যাবাকাস, নেক্সট হচ্ছে প্যাসকেল, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো, তারপর লিবনিজ আর একটা ফার্স্ট ক্যালকুলেটর ইউজ করছে মাল্টিপ্লিকেশনের জন্য। প্রথম হচ্ছে ম্যানুয়ালি অপারেশন করার জন্য, ম্যানুয়ালি কি, এই যে দেখো এখানে কি এগুলো দেখার জন্য, এগুলোর মতো, এগুলো কি বাটনের মতো নাকি না, এগুলো ধর নুড়ি পাথর হিসাব করে এটা, করি বলে। হ্যাঁ জি স্যার, এগুলো রিং বা টোরাস রিং। এটা আমরা ম্যানুয়ালি করি না যে 1+1, তাহলে আমি 1 উপরে নিলাম, 2 যোগ করলাম, 1 + 1 + 1 2 নিলাম, এটা তো ম্যানুয়ালি করি, নাকি? কিন্তু ম্যানুয়ালির পরে হচ্ছে মেশিনারি যখন হয়েছে, তখন ফার্স্ট হচ্ছে যে প্যাসকেল, এটা হচ্ছে যোগ করার জন্য। তারপর হচ্ছে লিবনিজের যন্ত্র মাল্টিপ্লিকেশন গুণ করার জন্য আবিষ্কার করেছে একটা ক্যালকুলেটর, যে 1671 সনে। তারপর হচ্ছে 1880 সনে কিবোর্ড মেশিন আবিষ্কার হয়েছে, 1880 সনে, ঠিক আছে? তারপর হচ্ছে পাঞ্চ কার্ড হচ্ছে ইনপুট। প্রথম হচ্ছে পাঞ্চ কার্ড দিয়ে আমরা ইনপুট হিসেবে মিডিয়া ডাটাকে ইনপুট হিসেবে কম্পিউটার বা কোনো কিছু দিতে পারছি পাঞ্চ কার্ডের মাধ্যমে 1980 সনে, ঠিক আছে? স্যার এখানে লেখা আছে যে 1671 সালে ক্যালকুলেটর আবিষ্কার করা হয়েছে এবং কিবোর্ড মেশিন আবিষ্কার হয়েছে 1880 সালে। তাহলে স্যার 1671 সালে যে ক্যালকুলেটর আবিষ্কার করা হয়েছে সেখানে ইনপুট কিভাবে দিত? ইনপুট তো 1+1 2, এটা তো কিবোর্ড মেশিন। এই যে দেখো এখানে 1+, এই যে 1 2 3 0, এগুলো কি আগে 1+, এই সংখ্যাগুলো আবিষ্কৃত হয়েছে না? এগুলা আগেই তো আবিষ্কৃত হয়েছে, নাকি? জি স্যার। আবিষ্কৃত হওয়ার ফলে তো আমরা 1+1 = 2 এটা বুঝতে পারছি না, আদারওয়াইজ কি বুঝতে পারতাম? নাম্বার সংখ্যা পদ্ধতি যদি আবিষ্কার না হতো, তাহলে কি আমরা কি ক্যালকুলেটর অথবা কম্পিউটার আবিষ্কার কোনো ধারণা আসতো? আগে তো সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে আগে, নাকি? প্রাচীন সংখ্যা পদ্ধতির কি, সবচেয়ে প্রাচীন সংখ্যা পদ্ধতির নাম কি? হায়ারোগ্লাফিস না গ্লিফিক্স, জানি আমি ভুলে গেছি, সঠিক নামটা আসছে না, মনে পড়তেছে না। সবচেয়ে প্রাচীন সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তারপর হচ্ছে হায়ারোগ্লিফিক্স। হ্যাঁ হায়ারোগ্লিফিক্স। আমার অনেকদিন পড়াই না তো আইসিটি, 2-3 বছর হয়ে গেছে আইসিটি পড়াই না। তারপর হচ্ছে আর কোনো কোশ্চেন আছে এই যে এই 3টা স্লাইড নিয়ে? এই স্লাইড স্যার, অ্যাবাকাস, তারপর হচ্ছে প্যাসকেল, না তারপর হচ্ছে এটা ফার্স্ট ক্যালকুলেটর, কিবোর্ড মেশিন, তারপর হচ্ছে পাঞ্চ কার্ড। তাহলে আমরা নেক্সট স্টেপে আসি। কম্পিউটার জনক বলা হয় কাকে? সাধারণ চার্লস বেবেজকে। হ্যাঁ, তার কারণ উনি কম্পিউটার আধুনিক না, কম্পিউটার জনক, আধুনিক কম্পিউটার জনক বলা হয় আরেকজনকে, কিন্তু কম্পিউটার জনক বলা হয় কে? চার্লস বেবেজ। উনি কি কম্পিউটার আবিষ্কার করছিল? না স্যার, না, উনি হচ্ছে জাস্ট ধারণা দিয়েছে, ধারণা করছে যে এটা এভাবে হতে পারে, এইভাবে উনি ডিজাইন করে দিছে, করে দিছে, কিন্তু উনি তো কম্পিউটার আবিষ্কার করেন নাই। কিন্তু এখন যদি ধারণা না দিত, তাহলে কি মানুষ এটা ইমপ্লিমেন্টেশন করতে পারতো? এজন্যই ওনাকে বলা হয় যে কম্পিউটারের জনক। ওনার যে ধারণা দিছে, ওনার ধারণা থেকে এরপরে ভবিষ্যতে কম্পিউটার আবিষ্কৃত হয়েছে, এই জন্য ওনাকে বলা হয় কম্পিউটারের জনক, ঠিক আছে?
প্রথম তাহলে উনি চার্লস বেবেজ, দেখো চার্লস বেবেজ ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ মডার্ন ডিজিটাল কম্পিউটার। তারপর হি ইজ দ্য বেস্ট রিমেম্বার নাও ফর অর্গানাইজিং দ্য কনসেপ্ট অফ দ্য প্রোগ্রামেবল কম্পিউটার। মানে উনি কি কি করছে, যে প্রোগ্রাম করছে, কি কি করছে, জাস্ট এখানে 3-4 লাইনে দেওয়া আছে। জাস্ট এগুলো, এটা কিন্তু রিডিং করে নিবা। আমি তোমাদেরকে বলি, এই এই স্লাইড 7, 8, 9, 10, এরপর হচ্ছে 11, ঠিক আছে? 7, 8, 9, 10, 11 এই স্লাইডগুলো জাস্ট রিডিং করে নিবা, ঠিক আছে? এগুলো রিডিং আর কোশ্চেন দেওয়ার মতো বা কোশ্চেন বলা, যদি এমসিকিউ যদি হয় যে ফার্স্ট গণনাকারী যন্ত্রের নাম কি, ফার্স্ট ক্যালকুলেটরের নাম কি, ফার্স্ট অ্যাডিং অপারেশন করার জন্য ফার্স্ট কোন ক্যালকুলেটর ইউজ করা হয়েছে, বা মাল্টিপ্লিকেশন করার জন্য কোন যন্ত্র আগে ইনভেনশন করা হয়েছে, এমসিকিউ থাকতে পারে, ঠিক আছে? জি স্যার। তোমাদের যে ক্লাস টেস্ট হচ্ছে 15%, মানে 15 মার্কস। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট হচ্ছে 5 মার্কস, প্রেজেন্টেশন হচ্ছে 8 মার্কস, তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স হচ্ছে 7 মার্কস, 7 মার্কস, তারপর হচ্ছে মিড টার্ম হচ্ছে 25 মার্কস, আর ফাইনাল হচ্ছে 40 মার্কস, ঠিক আছে? এখন রেজাল্ট ভালো করার জন্য যদি বলো যে স্যার রেজাল্ট কিভাবে ভালো করব, রেজাল্ট ভালো করার একটাই ওয়ে আছে। যেহেতু আমি ডেফিনেটলি স্টুডেন্ট ছিলাম, অ্যালামনাই এখনো আছি, যদি বলতে পারো যে তোমাদের স্যার, ঠিক আছে স্যার, যদি বলতে যে ভার্সিটির বড় ভাই অ্যালামনাই আমাদের, তাও বলতে পারো, সমস্যা নাই। কিন্তু স্যার হিসাব যে, মানে যে সবসময় সবার সামনে তো মানে ভাই বলা যায় না, বোঝো নাই? যেহেতু আমি ভার্সিটির বড়, এখন যেহেতু একটা প্রফেশনে আছি, সেহেতু আমার মনে হয় সব ক্লাসের বাইরে অন্য হিসাব, ঠিক আছে? ক্লাসের সময় বলো স্যার বলো, ঠিক আছে? কিন্তু ক্লাসের বাইরে বলতে পারো, সমস্যা নাই। এখন আমি যদি তোমাদেরকে সাজেস্ট করি যে কিভাবে রেজাল্ট ভালো করা যায়, প্রথম হচ্ছে তোমরা ক্লাসের যে 15 মার্কস যেটা আছে, ঠিক আছে, 15 এর মধ্যে চেষ্টা করবা যে আউট অফ 20 অথবা 30 এ প্লাস কততে আসে? 18 এ না, 80-তে, 80-তে, 80-তে 80-তে হচ্ছে এ প্লাস। এখন তুমি যদি ক্লাস টেস্ট, আমি 3টা ক্লাস টেস্ট নিব, কোনো রিভিউ ক্লাস টেস্ট হবে না, ঠিক আছে? এক্সেপশনাল সিচুয়েশনের জন্য অন্য হিসাব, যাদের কোনো মেজর কোনো প্রবলেম থাকে, এটা হচ্ছে কনসিডার করা যাবে। কিন্তু নরমালি আমি 3টা ক্লাস টেস্ট নিব, 3টা এভারেজ করব, 3টা 15 করে 45, 3 দিয়ে ভাগ দিয়ে এভারেজ করে 3, 15, 45-এ আমি কাউন্ট করব, ঠিক আছে? যাদের প্রবলেম থাকে তারা আমার জানাবা, মেজর কোনো ইস্যু থাকলে, অথবা আদারওয়াইজ ক্লাস টেস্ট রিটেক বা নতুন করে নেওয়া হবে না। যখন একটা ক্লাস টেস্ট 1 শেষ হয়ে গেল, তোমরা আসলে স্যার ক্লাস টেস্ট 1 দেই নাই, ঠিক আছে? কিন্তু হবে না যদি মেজর কোনো প্রবলেম না থাকে। মেজর প্রবলেম অবশ্যই বলবা, ঠিক আছে? স্যার আমাদের এখন যে এক্সাম গুলো, ক্লাস টেস্ট যেগুলো না হবে, কুইজ গুলো, সেগুলো বাই এনি চান্স কারেন্ট চলে গেল বা আদারওয়াইজ এই প্রবলেম গুলো, টেকনোলজি মানে টেকনিক্যাল যে কোনো ফল্ট থাকে, সেক্ষেত্রে এটা ওভারকাম করা বা কনসিডার করা হবে, ঠিক আছে? বললাম তো, মেজর কোনো ইস্যু না থাকলে কনসিডার অবশ্যই করা হবে, ঠিক আছে? বুঝতে পারছো? আর আমি আসি যে ভালো রেজাল্ট ভালো করার একটা উপায়। আজকে এতটুকু পর্যন্তই থাকুক রেজাল্ট, নাকি শেষ করে দিয়ে আজকে নাকি? এখন জাস্ট বাকি আছে কম্পিউটার জেনারেশন বাকি আছে শুধু, বুঝছো? 5টা জেনারেশন নিয়ে বলবো। আমি দেখি 9 মিনিট তোমাদের রেজাল্ট ভালো করার যে উপায়, এটা আমি বলে দিই, ঠিক আছে? জি স্যার। আমার আল্লাহর রহমতে সিজিপিএ ভালোই আছে, বুঝছো? সিজিপিটা না বলি, ভালো সিজিপিএ করার উপায়টা বলে দিই। 80-তে যদি তুমি ক্লাস টেস্টে 12 অথবা 13 পাও, ঠিক আছে? 12 তো 13 পাইলে হইলেই কি হচ্ছে কি, তোমার যখন ক্লাস টেস্ট গুলো ভালো করে দাও, মানে ভালোভাবে পড়ে দাও, তখন আলটিমেটলি মিড টার্ম ভালো হবে নাকি? মিড টার্ম ভালো হবে না? তুমি যদি তোমাদের কষ্ট কমে যাবে। তুমি আজকে যেটুকু আমি পড়াইছি, একটু যদি আমি যে কোশ্চেন গুলো বলে দিছি, একটু যদি পড়ো, বা এমসিকিউ যদি আসে, একটু যদি, আমি কিন্তু সাথে সাথে কোশ্চেন বলে দিছি, এমসিকিউ কিভাবে আসতে পারে তাও বলে দিছি, এতটুকু যদি পড়ো, ঠিক আছে? ইউনিভার্সিটি লাইফে কি ফেল করতে আসে রে ভাই? কেউ ফেল করতে আসে না। সবাই ইউনিভার্সিটি কি ফেল করার জায়গা? ফেল করার জায়গা। ইউনিভার্সিটি তো তোমার নলেজ গ্যাদার করার জায়গা, ঠিক আছে? ফেল করাতে কোনো ক্রেডিট নেই।
আমি টিচার, অ্যাজ এ লেকচার হিসেবে আমি টিচার হিসেবে আমি স্টুডেন্ট ফেল করলাম, এখানে আমার কোনো ক্রেডিট নেই। তুমি আমার স্টুডেন্ট হিসেবে তুমি ফেল করলা, ঠিক আছে, এটা হচ্ছে আমার দেখার ইস্যু যে আমি তো টিচার হিসেবে সার্থক না, তাহলে আমি সে ফেল করলো কেন? আমি যদি ভালো এফোর্ট দিতাম তাহলে তো সে ফেল করতো না, তার মানে এটা আমার দোষ, এটা স্টুডেন্টের দোষ না। ওর যোগ্যতা আছে দেখে সে ইউনিভার্সিটি পর্যন্ত আসতে পারছে, ওর যোগ্যতা না থাকলে সে ইউনিভার্সিটি পর্যন্ত আসতে পারতো, তার মানে আমার যোগ্যতা নাই সেই জন্য সে ফেল করছে, আমি এটাই মনে করি। বুঝতে পারছো? তো যখন রেজাল্ট ভালো করার উপায় হচ্ছে ক্লাস টেস্টে তোমরা 15-তে 12 অথবা 13 পাওয়ার চেষ্টা করবা। 12 অথবা 13 হলে হবে কি, যখন তুমি ক্লাস টেস্ট গুলো দেবা তখন আমি যে চ্যাপ্টার গুলো কাভার করবো এই চ্যাপ্টার গুলোতে মিড টার্মে থাকবে অথবা ফাইনালে থাকবে। তো তুমি যদি এখন ক্লাস টেস্ট অল্প অল্প করে পড়ে নাও তাহলে তোমার আলটিমেটলি মিড টার্মের সময় 25 মার্কের জন্য ইজিলি ভালো হবে। যে তুমি যদি ক্লাস টেস্টে পরে যদি এক্সাম দাও, আমি বারবার বলছি পরে, যদি না পড়ে না, সাপোজ ধরো তুমি প্লেগারিজম করলা, মানে চর্যবৃত্ত যেটা প্লেগারিজম করলা, প্লেগারিজম তুমি যদি 12 পাইলা, স্যার আমি তো ক্লাস টেস্টে 12 পাইছি কিন্তু মিডে আমি কেন 24 বা 22 বা 21 পেলাম না? যে ছেলে মিডে পড়ে যদি 12 অথবা 13 পায়, আমি শিওরলি বলতে পারি সে মিড টার্মে 20-এর নিচে পাবে না। বুঝতে পারছো? 18 থেকে 20 ভেরি করবে, যারা পরে আসবে অ্যাটলিস্ট ন্যূনতম পরে তারাও 15 পায়, ঠিক আছে, তারাও 15 পায়। আর না পরে আসলে তো ভাই তুমি পরে দাও না, তুমি প্ল্যাগারিজম মাধ্যমে যে অনলাইনে এখন যদি নেই এক্সাম নেই, প্ল্যাগারিজম চেকার আছে আমাদের, তুমি যদি কোনো কিছু কপি করে দাও সে কিন্তু এটা দেখাবে আমাদেরকে কত পার্সেন্ট কপি তাও দেখাবে। বুঝছো? প্ল্যাগারিজম করবে না, আমি বারবার আগে বলেছি, এটা বলা ঠিক না। প্ল্যাগারিজম মানে কপি করে পেস্ট করে দিবা না, ঠিক আছে? তাহলে প্ল্যাগারিজম এখানে আমাদের অটোমেটিকলি বিএসসি তে প্ল্যাগারিজম চেকার আছে, ঠিক আছে, দিবা না, কারণ এখানে মার্কস দেওয়ার আমার কোনো দায়িত্ব নাই। বুঝছো? কারণ এখানে সে তুমি যা দিছো সে প্ল্যাগারিজম তাই ধরছে, তাই সে দেখাবে, এর উপর বেসিস করে আমাকে মার্কস দিতে হবে, ঠিক আছে? ক্লাস টেস্ট গুলো ভালো করে দিবা। তুমি মিডে হচ্ছে যদি ক্লাস টেস্ট 12 অথবা 13 পাও, মিডও তোমার অ্যাটলিস্ট সাপোজ ধরো 80 থেকে এভারেজ হলাম তোমাদের 12, ঠিক আছে, 80 থেকে থাকা তো 68। তারপর হচ্ছে ডেইলি যারা ক্লাস করে তারাই ভালো রেজাল্ট করে আমি মনে করি আর কি। ডেইলি যারা ক্লাস করে ভালোভাবে পড়ে, ডেইলির পরে ডেইলি শেষ করে, প্রত্যেক দিন পড়ার দরকার নাই ভাই, উইকলি তুমি 5 থেকে 6 ঘন্টা পড়ো, দ্যাটস এনাফ ফর ইউ। হ্যালো, স্যার কি নেট গেল নাকি? মেবি তা মনে হইতেছে। হ্যালো, জি স্যার। আমার কারেন্ট চলে গেছে। তো 80-এর মধ্যে যদি তোমরা 12 অথবা 13 পাও, মিড টার্মে অ্যাটলিস্ট তোমরা যারা ভালো করে দিবা অ্যাটলিস্ট তোমরা 18 থেকে 20 পাবা, ঠিক আছে? আর প্রতিদিন যদি ক্লাস করো, অ্যাটেন্ডেন্স তো আমার কাছে আছে, 7-এর মধ্যে যদি ক্লাস সবগুলো যদি করো 7-এর মধ্যে 7 ইজিলি পাবা, মানে এখানে আমার মার্কস কাটার কোনো অপশন নাই। তারপর হচ্ছে প্রেজেন্টেশন স্কিলটা কিভাবে ডেভেলপ করা যায় এটা আমি তোমাদেরকে দেখাবো, কম্পিউটার ফান্ডামেন্টাল এটা আমি দেখাবো। দেখানোর পরে কিভাবে পিপিটি স্লাইড বানানো যায়, কিভাবে প্রেজেন্ট করা যায়, কিভাবে পিপিটি স্লাইড কাজ করে সবকিছু আমি শিখাবো। তারপর হচ্ছে আমি প্রেজেন্টেশন নিব। আর এটা হচ্ছে তোমাদের উপর, স্কিলটা তোমরা কিভাবে প্রেজেন্ট করবা, কিভাবে রিপ্রেজেন্ট করবে তোমাদের উপর ডিপেন্ড করে। যার রিপ্রেজেন্ট স্কিল যত ভালো সে তত ভালো মার্কস পাবে, ঠিক আছে? তারপর হচ্ছে ফাইনাল 40 মার্কস। ফাইনাল যদি তোমরা ভালোভাবে বাকি ক্লাস টেস্ট গুলো দাও তাহলে ফাইনালে অটোমেটিকলি ভালো হবে, এ প্লাস কে ঠেকায়। জি স্যার। আমার শুধু মাস্টার্সে আমার শুধু একটা সাবজেক্টে এ প্লাস ছিল যে 3.75 পাইছিলাম, আর আমার ওভারঅল রেজাল্ট 3.98। আর বিএসসি তে হচ্ছে 3.97 রেজাল্ট ভালো করার উপায়গুলো বলে দিলাম, ঠিক আছে? তোমরা যারা আসো এই যে কয়েকজন আসো, এখন কয়জন আছে, 12 জন আসো, আমার কথাগুলো মনে রাখবা, যেহেতু আমি ডেফোডিলের স্টুডেন্ট ছিলাম, আমার কথাগুলো মনে রাখবা। আর এখন যদি প্রথম তো ফার্স্ট সেমিস্টার থেকে যদি তুমি সিনসিয়ার হও,
দেখবা যে অটোমেটিকলি রেজাল্ট যদি একবার যদি ভালো হয়, বুঝছো, একবার যদি ভালো হয় সব সময় রেজাল্ট ভালো হবে। রেজাল্ট খারাপ হওয়ার কোনো অপশনই নেই যদি তুমি মানে এটা তুমি ক্যারি করো। কারণ তোমার ভিতরে যদি তুমি ফার্স্ট সেমিস্টার যদি 4 out of 4 পাও, সেকেন্ড সেমিস্টার দেখবা 4 out of 4 না পেলেও তুমি 3.9 পাবা, আমি বলে দিচ্ছি। আর তুমি যদি ফার্স্ট সেমিস্টার যদি 3.5 পাও, সেকেন্ড সেমিস্টার আরো এফোর্ট দিয়ে তারপরে তুমি 3.7 পাবা। আস্তে আস্তে উঠতে হবে। প্রথম থেকে যদি এফোর্ট দেওয়া শুরু করো তুমি ভালোই করবা আলটিমেটলি। আর প্রথম সেমিস্টার প্রথম 5-6টা সেমিস্টারে যদি ভালো না করো, যদি লাস্টের 2 বছর যদি ভালো করো, রেজাল্ট আলটিমেটলি ভালো আসবে না। ইউনিভার্সিটি রেজাল্ট এমন, তুমি এক সেমিস্টারে 4 out of 4 পেলা, আরেক সেমিস্টারে হচ্ছে 3.7, তোমার ওভারঅল রেজাল্ট 3.5 চলে আসবে। জানো, রেজাল্ট খারাপ থেকে ভালো করা কঠিন, আবার ভালো থেকে খারাপ হলে রেজাল্ট ধরে রাখাও কঠিন। এই জন্য চেষ্টা করবে যে প্রথম থেকে কিভাবে ভালোভাবে সবকিছু করা যায়। ঠিক আছে? আর যেখানে যেখানে কোনো প্রবলেম ফেস করো, যেখানে যদি কোনো সমস্যা হয়, আমি আছি। ঠিক আছে? ভার্সিটির বড় ভাই হিসেবে বলতে পারো, শিক্ষক হিসেবে বলতে পারো। যে কোনো প্রবলেম হলে ভার্সিটির যে আমার সাবজেক্ট রিলেটেড অথবা তোমাদের ডিপার্টমেন্ট আছে, করেসপন্ডিং ডিপার্টমেন্টে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আর যে প্রবলেমে হবে বলো, ঠিক আছে, আমার সাবজেক্টে অ্যাটলিস্ট কোনো হেজিটেট ফিল করবা না। ঠিক আছে? যেখানে যেখানে প্রবলেম ফেস করো আমাকে বলবা, নক দিয়ে রাখবা। আমি হয়তো 10 মিনিট অথবা 15 মিনিট পরে রিপ্লাই দিব, অথবা সবসময় এগুলো নাও থাকতে পারে, আমি রিপ্লাই দিব। আমি রিপ্লাই দেই, আমি রাতের 1টা-2টার সময় রিপ্লাই দেই। ঠিক আছে? কারণ আছে, আমি মনে করি যে আমি এখানকার লেকচারার না, আমি এখানকার স্টুডেন্ট। এটা আমার ইউনিভার্সিটি, আর তোমরা হচ্ছে আমার ছোট ভাই। প্রেজেন্টেশনে কত মার্কস? প্রেজেন্টেশন হচ্ছে 8 মার্কস, 8 মার্কস। আর ফাইনালি? না, প্রেজেন্টেশন একটাই হবে। আর ফাইনাল মানে ফাইনাল এক্সামিনেশন মার্কস হচ্ছে 40। আমি সবকিছু দিয়ে দিব, বুঝছো, সবকিছু দিয়ে দিব। ফাইনাল এক্সামে মানে কি টাইপস এর, আই মিন আমাদের ক্লাস টেস্ট, মনে করেন আপনি যেটা পড়াচ্ছেন এই কয়েকদিনে সেটার উপর আমাদের ক্লাস টেস্ট হলো। হ্যাঁ, ইয়েস। এটা ক্লাস টেস্ট মিলে একটা মনে করেন মিড টার্ম হলো। হ্যাঁ, আবার মিড টার্মের পরে যে ক্লাস টেস্টটা নেবেন সেটা মিলে আমাদের ফাইনালটা হবে। যে ক্লাসগুলো নিব ওইগুলো মিলে, তারপর যদি দেখি যে আমার মিডের কিছু টপিক ইনক্লুড করা লাগে তোমাদের সুবিধার্থে, তাহলে আমি ইনক্লুড করব। ঠিক আছে? তোমাদের সুবিধা হচ্ছে আগে মেইন, তোমাদের কি সুবিধা এটা হচ্ছে মেইন। আমাদের কোশ্চেন প্যাটার্নটা নিয়ে যদি একটু কথা বলতেন আর কি। কোশ্চেন প্যাটার্ন মিড টার্ম এক্সাম আসুক, ইনশাআল্লাহ কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথাবার্তা হবে। ঠিক আছে? ক্লাস টেস্ট গুলো এই যে এমসিকিউ না আদারওয়াইজ কিছু থাকবে এরকম কিছু? আদারস বলে সবকিছুই মিক্সিং থাকবে। এগুলো এমসিকিউ থাকতে পারে, ফিল ইন দ্য গ্যাপসও থাকতে পারে। ফিল ইন দ্য গ্যাপস দিব না আমি, কারণ ফিল ইন দ্য গ্যাপস মনে রাখা আসলে কষ্ট। ফিল ইন দ্য গ্যাপস দিব না, ডেসক্রিপশন টাইপের কিছু কোশ্চেন দিলে দিতে পারি, আর এমসিকিউ দিলে দিতে পারি। ঠিক আছে? যাতে এখন অনলাইনে তো এই কারণে ব্রড কোশ্চেন যদি দেন বা শর্ট টাইপের যে কোনো এমসিকিউ ছাড়া আদারওয়াইজ। জি স্যার, আমি এটা আমার খেয়াল আছে, প্রবলেম না। তোমাদের যেভাবে সুবিধা হয় আমি এইভাবেই করব, বুঝতে পারছো? হ্যাঁ, বলো সাফি। কারো হ্যান্ডরাইটিং যদি খারাপ হয় সেক্ষেত্রে নাম্বারের কোনো সমস্যা হবে? বুঝি নাই কি বলো? হ্যান্ডরাইটিং খারাপ হয় তাহলে কি কারো নাম্বারটা কমার সম্ভাবনা থাকতে পারে? হ্যান্ডরাইটিং ডাজন্ট ম্যাটার, তুমি কি লিখছো এটা হচ্ছে ম্যাটার করে, ভেরি করে। স্যার এখানে তো এখন স্যার হ্যান্ডরাইটিং এর কিভাবে আসলে স্যার, আমরা তো অনলাইনে এক্সাম দিব স্যার, মানে কম্পিউটার। না, সে ওভারঅল কথা বলতেছে কি। ইনশাআল্লাহ তো লকডাউন খুলে যাবে, করোনা শেষ হবে, এই করোনা প্যান্ডেমিক শেষ হবে। দোয়া করি, সবাই দোয়া করো যাতে শেষ হয়। স্যার সবগুলো খুলে গেছে আর কি, ভার্সিটি ছাড়া শুধু সীমিত পরিসরে নাকি? জি স্যার, সীমিত পরিসর। বাংলাদেশের প্রেক্ষাপটে লকডাউন দেওয়া পসিবল না।
বুঝছো? যদিও বলে যে লকডাউন, আমি Even তুমি তো মানি আসাটাও না। আমি তুমি মানি, বলো? না। আমরা শিক্ষিত এজ এ এডুকেটেড পার্সন, আমরা তো মানি না, আর বাকি সবাই কি মানবে? বাংলাদেশের মেজরিটি পার্সন হচ্ছে এলাকায় বসবাস করে, তাদের আয় ইনকাম সব তো বন্ধ, বন্ধ না? Yes, sir. আর সরকার কি দিচ্ছে? সরকার যা দিচ্ছে তা তো মানে রুট লেভেল, যে আপার লেভেল থেকে রুট লেভেলে আস্তে আস্তে যদি দেয় যে 1 কেজি, রুট লেভেলে আস্তে আস্তে তখন হচ্ছে 1 গ্রাম। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সবকিছু ওভারঅল চিন্তা ভাবনা করতে হবে। তোমরা বাসায় থাকবা, সেফে থাকবা, নিজে সেফে থাকবা, ফ্যামিলিকে সেফে রাখবা। ঠিক আছে? আর আজকের ক্লাসে আর কোনো প্রবলেম আছে? এই যে আজকে যেগুলো নিছি বা যেগুলো পড়াইছি, কোনো প্রবলেম আছে? না স্যার। তাহলে মানে আমরা এই স্লাইডটা পাশাপাশি একটা ভিডিও পাচ্ছি টোটাল। হ্যাঁ, ভিডিও পাচ্ছ, এই স্লাইডটা পাশাপাশি একটা ভিডিও পাচ্ছ তোমরা আজকের জন্য। কিন্তু আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ তোমাদের তিনটা পোরশন হবে। একটা ফার্স্ট পোরশন হচ্ছে এই যে কতক্ষণ ধরে এখন অনলাইনে আসো, 1 ঘন্টা ধরে অনলাইনে আসো, 1 ঘন্টা ধরে অনলাইনে থাকার দরকার হবে না তোমাদের। তোমরা থাকবে হচ্ছে অনলি 30 মিনিটস। প্রথম 10 মিনিটে কি পড়াবো, কি নিয়ে পড়াবো, অ্যাটেন্ডেন্স নিব। তারপর হচ্ছে আমি এই যে এখন ক্লাস নিচ্ছি যেটা, এই ভিডিওটা আপ করে দিব। ঠিক আছে? যেটা নিয়ে পড়াবো এটা আপ করে দিব, এটা দেখবা। দেখার পরে যেখানে যে প্রবলেম ফেস করো, লাস্টের 15 মিনিট এটা নিয়ে কথা হবে। ঠিক আছে? আমি মনে করি এটাই সুবিধা হবে তোমাদের। তোমাদের সময় কম লাগবে, তোমাদের কাছে সবকিছু কম থাকবে। ঠিক আছে? 1 ঘন্টা ধরে এভাবে অনলাইনে থাকার কোনো মানে হয় না, কারণ ডেটা কানেকশন অ্যাভেলেবল সবার নাই। ঠিক আছে? তোমরা কি বলো, নাকি 1-1.5 ঘন্টা ধরে এভাবে ক্লাস করবা? আমার প্রবলেম না, কারণ ওইভাবে হচ্ছে কি ভিডিও কন্টেন্ট বানাইতে কিন্তু কষ্ট বেশি হয়, জানো? Yes, sir. কারণ তোমরা যখন কোনো ইয়া না থাকে, দর্শক না থাকে, তখন কিন্তু গান গিয়ে মজা লাগে না। বুঝো তো? যখন স্টুডেন্ট না থাকে তখন আসলে স্টুডেন্ট যদি না থাকে, টিচার কি? স্টুডেন্ট আছে দেখেই টিচার আছে। স্টুডেন্ট না থাকলে টিচার আছে? বলো? বরঞ্চ ভিডিও কন্টেন্ট বানাতে আরো বেশি কষ্ট, কিন্তু তোমাদের সুবিধার জন্য এই জিনিসটা করা লাগতেছে। আমার কাছে মনে হয় যে তোমাদের সুবিধা হবে। বাকি সবার কোনো মতামত আছে? মতামত থাকলে বলতে পারো। তোমাদের মতামত অবশ্যই আগে প্রায়োরিটি দেওয়া হবে তোমাদের মতামত। না স্যার, কোনো মতামত নাই, কারণ হচ্ছে স্যার ওয়াইফাই এর সমস্যা হচ্ছে লোডশেডিং, আর ডাটা সার্ভার তো স্যার অনেক লো আমাদের দেশে। তাহলে এটাই করা বেটার না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। আর কিছু বলবা? তাহলে অ্যাটেন্ডেন্স নেবেন না? ও, থ্যাংক ইউ সো মাচ। অ্যাটেন্ডেন্স অবশ্য ভিডিওতে হয়ে গেছে। আব্দুল্লাহ নাইম, দাঁড়াও, 202 তারপর 40699, তারপর হচ্ছে এয়ার শাফিন। জি স্যার, 20216537 1637 5 কত? 337 537। এই যে আমার এখন নেট কানেকশন আসছে, মানে আসছে। আমি কি চ্যাপ্টারটা শেষ করে দিব তোমাদের? একটা স্লাইড আছে স্যার। এটা বেশি জেনারেশন না, জাস্ট হচ্ছে কম্পিউটার যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, আরেকটা টপিক আছে, আই থিংক মানে শেষ করে দেওয়াটাই ভালো হবে। হ্যাঁ, কারণ এটা বেশি কঠিন না, তোমরা যে একবারে ইজি একটা টপিক, বুঝছো? জি স্যার, তাহলে শেষ করেই দেন। তাহলে আমি শেষ করাই দিই। ঠিক আছে? এয়ার শাফিন। জি স্যার, 16537 537। যারা সিএস ডিপার্টমেন্ট তারা একটু বলে দে স্যার, আমি সিএস ডিপার্টমেন্টে। ঠিক আছে? জি স্যার, আমি সিএস ডিপার্টমেন্ট। হ্যাঁ, সিএস ডিপার্টমেন্ট। এর আগের জন যিনি ছিলেন আব্দুল্লাহ নাইম, এমসিটি। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে জাহিদ 40701 না? 202400701। হ্যাঁ, তোমার ইয়া কি? এমসিটি না? 40 এমসিটি, সব 40 এমসিটি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আমি আসলে জানি না। তারপর হচ্ছে 202407005
হুমায়ুন কবির মুন্না, Yes, sir. তোমার আইডিটা বলো। 202 হ্যাঁ 40 হুম 704. 704। তারপর সোলাইমান হাসান রাহিম, রাহিম না? জি স্যার। হ্যাঁ আইডি বলো ভাই। 20240 703। তারপর হচ্ছে মুনতাসির আল আবিদ, 202407076। 703 হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক। তারপর হচ্ছে শারমিন আক্তার 2021653 2021653। তারপর হচ্ছে স্যার শেখ 537 আমার শারমিন 536। হ্যাঁ 536। হ্যাঁ 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 2021653। তারপর হচ্ছে উৎসব কুণ্ড হচ্ছে 707 না? জি স্যার 707। স্যার আমি 540। কে বলছিলা আবার বলো? তুহিন, শেখ সালিম তুহিন। 202165540। 540। এই যে কে বলছিলা? শেখ সেলিম তুহিন। জি স্যার। কত? 50 540 স্যার। 540। আচ্ছা ঠিক আছে। আমরা নেক্সট ট্রাই করি আমাদের ভার্সিটি মেইলে করার, তাহলে স্যারের জন্য একটু সুবিধা হবে। দেখতে পাচ্ছ? জি স্যার। তারপর হচ্ছে 80 কম্পিউটার জেনারেশন। হ্যাঁ স্যার। একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো শারমিন বলো। স্যার আপনি কি এখন এটা বুঝাতে অনেক টাইম লাগবে? টাইম না, জাস্ট জেনারেশন সম্পর্কে বলবো। স্যার অনেক তো নামাজ পড়ে নাই, সো টাইম নাই তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি জাস্ট 5 মিনিটে শেষ করে দেই। জি স্যার। 5 মিনিট লাগবে, একটু বেশি লাগবে, একটু বেশি লাগবে। জাস্ট কি ক্যারেক্টারস গুলো বলে দিই, ঠিক আছে? এখন এই যে কম্পিউটার জেনারেশন আগে হচ্ছে আমরা জানতে হবে যে কম্পিউটার হার্ডওয়্যার আর সফটওয়্যার কি, ঠিক আছে? হার্ডওয়্যার কি? যেগুলো ভিজিবল, যেগুলো আমরা টাচ করতে পারি, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। নাকি হার্ডওয়্যার মানে যন্ত্রপাতি নাকি? আর সফটওয়্যার কি? এটা হচ্ছে ইনভিজিবল। যেমন আমরা ফোন যেটা ইউজ করি, এটা হচ্ছে ফোনের যে কেসিং বলো, এরপরে ডিসপ্লে বলো, চার্জার বলো, তারপর হচ্ছে ফোনের ভিতরে যে ফোন খোলার পরে যে ব্যাটারি থাকে, এগুলো হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে আমরা যে এই যে গুগল মিট অথবা ফেসবুক অথবা ইউটিউব সবগুলো হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে? এখন হার্ডওয়্যার আর সফটওয়্যারের ভিত্তিতে কিন্তু একটা কম্পিউটার অথবা ফোনকে আইডেন্টিফাই করছে যে এর কনফিগারেশন কত, হার্ডওয়্যার সফটওয়্যার উপর ডিপেন্ড করে। এর ডিউরেবিলিটি কত, এর যেমন আমাদের ফোন যে ডিউরেবিলিটি টেস্ট করে, যেটা এর ডিসপ্লে কেমন দেখা কেমন, বা এর প্রসেসর কেমন, সবকিছুর উপর ডিপেন্ড করেই তো একটা আপডেট ভার্সন আসে নাকি? তদ্রূপ কম্পিউটার একটি রকম একটা আছে। প্রথম জেনারেশন যেমন ছিল, এরপরে যখন এর থেকে একটু আপডেট হয়েছে, থার্ড জেনারেশন এর থেকে আরেকটু আপডেট, ফোর্থ জেনারেশন এর থেকে আপডেট, ফিফথ জেনারেশন হচ্ছে রানিং, ঠিক আছে? প্রথম যে অ্যান্ড্রয়েড ছিল, প্রথম অ্যান্ড্রয়েড ভার্সন আর এখন অ্যান্ড্রয়েড ভার্সন অনেক আপডেট না? তো প্রথম, এখন আমি বলি হার্ডওয়্যার সফটওয়্যার আছে কিন্তু হার্ডওয়্যার মতোই। তোমার হার্ডওয়্যার আছে, সবকিছু আছে, কিন্তু তোমার ফোনের ভিতরে হার্ডওয়্যার আছে, তোমার ফোন আছে, কিন্তু তোমার ফোনের মধ্যে হচ্ছে আমাদের ফোন যখন ক্র্যাশ করে, যখন হচ্ছে ভার্সন MIUI, আমি যদি MI ইউজ করি, MIUI ভার্সন নাই অথবা অ্যান্ড্রয়েড নাই, তখন সে কাজে দিবে না, বুট করতে পারবে না। হ্যাঁ, কোনো কিছু মানে বুট সে ইউজই তো করতে পারবে না। এজন্য সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার হচ্ছে ভ্যালুলেস, ঠিক আছে? এখন যদি বলা ডিফারেন্স বিটুইন সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার, লিখতে পারবা? সব কোশ্চেন কিন্তু স্লাইডে লেখা থাকে না, বুঝছো? বা সব কোশ্চেন অ্যানসার কিন্তু স্লাইডে লেখা থাকে না। এজন্য হচ্ছে ক্লাস করা হচ্ছে বা ক্লাসে বলা। এখন যদি বলা ডিফারেন্স বিটুইন সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার, তাহলে বলতে পারবে না বা লিখতে পারবে না? জি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে তদ্রূপ ওই সফটওয়্যার হার্ডওয়্যার ভিত্তির উপর ভিত্তি করে কম্পিউটারকে 5টা জেনারেশনে ভাগ করেছে। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের হার্ডওয়্যারটা কি ইউজ করা হচ্ছে? ভ্যাকুয়াম টিউবস,
ঠিক আছে, পাঁচ কার্ড বেকমটি ইউজ করা হচ্ছে প্রাইমারি মেমোরি হিসাবে, আর পাঁচ কার্ড ইউজ করা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। পাঁচ কার্ড আমরা কেন ইউজ করি? ইনপুট আর মিডিয়াকে ভিডিও ফাইল ইনপুট আউটপুট দেওয়ার জন্য পাঁচ কার্ড ইউজ করা হয় নাকি? আমরা পাঁচ নাম্বার স্লাইডে দেখছিলাম আমরা, না? তারপর হচ্ছে এখানে কি সফটওয়্যার মানে কি? যেখানে আমরা যে অ্যাপ্লিকেশন গুলো ইউজ করি এগুলো তো সফটওয়্যার নাকি? সফটওয়্যার মধ্যে কি মেশিন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম স্টোর করার জন্য ব্যবহার করা হয়। সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন মূলত যোগ বিয়োগ গণনা করার জন্য প্রথম দিকে যে কম্পিউটারগুলো ইউজ করা হতো। এর এক্সাম্পল কি? এগুলো হচ্ছে ইনিয়াক, অ্যাডবাক, অ্যাডসাক। আর হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক? এটা হচ্ছে সাইজে অনেক বড়, হিটিং প্রবলেম ছিল, এই যে ইন্ডাস্ট্রিয়ালি প্রোডাকশন করা অনেক কষ্ট ছিল, আর হচ্ছে কস্টলি ছিল, ইউজেবিলিটি ছিল না। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার। দেখো কত বড় সাইজ। এটা কি ইন্ডাস্ট্রিয়াল ভাবে প্রোডাকশন করা মানে ইজি ছিল বা ইউজ করা কি ইজি ছিল? তাহলে বলা হয় যে ফার্স্ট জেনারেশন কম্পিউটার সম্পর্কে কি ক্যারেক্টারিস্টিক গুলো লেখো, তখন তোমরা লিখে হার্ডওয়্যার কি টেকনোলজি, এই সফটওয়্যার কি টেকনোলজি, কি ক্যারেক্টারিস্টিক সবগুলো লিখে দেবে। দুই একটা উদাহরণ দিলে আরো ভালো হবে, ঠিক আছে? তারপর হচ্ছে সেকেন্ড জেনারেশন কম্পিউটারে আসি, যে হার্ডওয়্যার টেকনোলজি। হার্ডওয়্যার ট্রানজিস্টর ইউজ করা হচ্ছে সেকেন্ড জেনারেশন ট্রানজিস্টর, ম্যাগনেটিক কোডস। তারপর হচ্ছে ম্যাগনেটিক টেস্ট ইউজ করা হচ্ছে সেকেন্ডারি মেমরি হিসাবে। ও হায়ার অপারেটিং সিস্টেম ল্যাঙ্গুয়েজ হিসেবে হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, ঠিক আছে? আর কি ক্যারেক্টারিস্টিক হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার থেকে ফাস্টার, স্মলার, মোর রিলেবল এন্ড ইজি টু ইউজ, ঠিক আছে? কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি প্রোডাকশন করা কষ্টসাধ্য ছিল, ঠিক আছে? এটা দেখো সেকেন্ড জেনারেশন কম্পিউটার উদাহরণ, ঠিক আছে? এরপর হচ্ছে থার্ড জেনারেশন কম্পিউটারের উদাহরণ সম্পর্কে যখন আসি, এই যে দেখো থার্ড জেনারেশন কম্পিউটার, দেখছো এটা? এটা হচ্ছে আইবিএম সিরিজের কম্পিউটার। এটা বাংলাদেশের প্রথম এই আইবিএম সিরিজ, আইবিএম 360 একটা কম্পিউটার ছিল সিরিজের, আইবিএম 360 সিরিজের কম্পিউটার বাংলাদেশ প্রথম লঞ্চ করছে বাংলাদেশে। এটা হচ্ছে সাভারে আছে সম্ভবত, ঠিক আছে? এই যে থার্ড জেনারেশন কম্পিউটার কি হার্ডওয়্যার টেকনোলজি হলো কি ইন্টিগ্রেটেড সার্কিট মানে আইসি ইউজ করা হয়েছে। যদি বলা হয় যে আইসি প্রথম কোন কম্পিউটার ইউজ করা হয়েছে, কোন কম্পিউটার জেনারেশন ইউজ করা হয়েছে, তখন তোমরা বলবো হচ্ছে থার্ড জেনারেশন কম্পিউটার। অপশন থাকবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ফার্স্ট আমি তো কখন বলছি যে ফার্স্ট কখন আইসি ইউজ করা হয়েছে, কোন জেনারেশন, তখন বলবো যে তোমরা থার্ড জেনারেশন, কারণ এটা ফোর্থ জেনারেশন হবে না, ফিফথ জেনারেশন হবে না, কারণ ফার্স্ট যেহেতু আমি ফার্স্ট বলছি। আর যদি বলা হয় যে আইসি কোন জেনারেশন কম্পিউটার ইউজ করা হয়, ফার্স্ট, সেকেন্ড আর হচ্ছে ফিফথ, নান অফ দেম, তখন তোমরা কি বলবা? ফিফথ, ঠিক আছে? কথাটা কিন্তু খেয়াল রাখবা, ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপর হচ্ছে এটা জাস্ট এগুলো করে নিবা, এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে। তারপর হচ্ছে আইসির সাথে বিএলএসআই, বিএলএসআই কোন হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। আমরা সার্কিট কেন ইউজ করি? যাতে অনেক বড় একটা জিনিসকে ছোট একটা রূপ দেওয়া যায়, স্ট্রাকচারের রূপ দেওয়া যায়, ঠিক আছে? এই জন্য আমরা সার্কিট ইউজ করি। এই জন্য এখানে বিএলএসআই সার্কিট ইউজ করা হয়েছে, ঠিক আছে? আর এখানে কি ক্যারেক্টারস গুলো লিখেছি? ইউনিক, সি প্রোগ্রামিং। তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সি প্রোগ্রামিং পড়ে আসছো না? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আছে না? ওইখানে ওই সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ গুলো এখানে ইউজ করা হয়েছে। আর ফোর্থ জেনারেশন কম্পিউটার হচ্ছে আমাদের আগে যে আমাদের স্কুলগুলো যে কম্পিউটার গুলো ছিল ওগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন কম্পিউটার উদাহরণ, ঠিক আছে? বুঝতে পারছো? তারপর হচ্ছে ফিফথ জেনারেশন যখন আসবে, এখন হচ্ছে টিল নাও যে কম্পিউটারগুলো আমরা ইউজ করে হচ্ছে ফিফথ জেনারেশন কম্পিউটার। ফিফথ জেনারেশন আইসির সাথে ইউএলএসআই টেকনোলজি ইউজ করা হয়েছে। এটা হচ্ছে সবথেকে ফাস্টার, মেমোরি অ্যাক্সেসও বেশি, র্যামও বেশি, রোমও বেশি। তারপর হচ্ছে এটার সাইজে ছোট, তারপর হচ্ছে প্রোডাকশন করা ইজি, তারপর হচ্ছে ইজি টু ইউজ, সব কিছুই সুবিধা আছে এটা ফিফথ জেনারেশন কম্পিউটারে, ঠিক আছে? এই তো দ্যাটস ইট, এতে শেষ। এই যে ফিফথ জেনারেশন কম্পিউটার একটা ফিগারে যে কম্পিউটারটা দেওয়া চিত্র দেওয়া আছে, এতটুকু ছিল আজকের জন্য, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো, বলতে পারো। একটু যে বললেন প্রথম আইসি কোন জেনারেশনে ব্যবহার করা হয়েছিল, থার্ড জেনারেশন। আবার যে বললেন আইসি ব্যবহার করা হয়েছে কোন জেনারেশনে, তখন ফিফথ জেনারেশন কেন? কারণ থার্ড জেনারেশন তো ইউজ করা হয়েছে, তাইলে তখন
অপশন দিছি, আমি কিন্তু অপশন বলে দিছি আমি কিন্তু ফার্স্ট সেকেন্ড ফিফথ। ফার্স্ট সেকেন্ড ফিফথ, ফিফথে কিন্তু অলরেডি আমরা আইসি ইউজ করি, ইন্টিগ্রেটেড সার্কিট আমরা কিন্তু অলরেডি ইউজ করি ফিফথ জেনারেশনে। যখন থাকবে যে ফার্স্ট কখন আমরা আইসি ইউজ করি কম্পিউটারে, তখন হবে যদি বলা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ অথবা নান অফ দেম, তোমরা কিন্তু থার্ডই দেখাবা। কারণ কি আমি বলছি ফার্স্ট আইসি ইউজ করা হয়। আর যখন বলা হয় যে আইসি কোন জেনারেশন কম্পিউটার ইউজ করা হয়, আমি যদি বলি ফার্স্ট সেকেন্ড ফোর্থ নান অফ দেম, তাহলে তুমি কিন্তু ফোর্থ দিবে। কারণ হচ্ছে থার্ড থেকে কিন্তু থার্ড জেনারেশন কম্পিউটার থেকে কিন্তু আমরা আইসি ইউজ করা শুরু করি, ঠিক আছে? টিল নাও কিন্তু আমরা আইসি ইউজ করতেছি, এই জন্য হচ্ছে ফিফথ দিতে বলছি, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। কনফিউশন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে সবাই আজকের ক্লাসটা বুঝতে পারছো তো? জি স্যার। যদি না বুঝে থাকো, যদি এখানে বলতে তোমার কোনো হেজিটেশন ফিল করো, অবশ্যই আমাকে নক দিবা। ফেসবুক গ্রুপে তো অ্যাড আছো না, অবশ্যই আমাকে নক দিবা, ঠিক আছে? আমি যে কোনো সময় আমি দেখার সাথে সাথে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? উইথ আইডি সহ দিবা যে আমি এই ডিপার্টমেন্টের, আমার আইডি হচ্ছে এত, ঠিক আছে? বুঝতে পারছো? কারণ আমার হচ্ছে 7টা সেকশন, তো এখন তো আমি তো আর বলতে পারি না, সবাই তো আর নাম মনে রাখা পসিবল না, যেহেতু এখন ডিরেক্ট ইন্টারাকশন হচ্ছে না, ঠিক আছে? তাহলে আর কি, তাহলে এতটুকু পর্যন্তই। ভালো থাকো, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে। আর এর মাঝখানে হচ্ছে সিয়ারদের সাথে আমি কন্ট্যাক্ট করে তোমাদের বিএলসিতে বিএলসি যে অ্যাকাউন্ট ওটা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আর কিছু বলার আছে তোমাদের বা জানার আছে? আর এইভাবে ক্লাস নিলে কি তোমরা বুঝতে পারতেছো নাকি ক্লাস নেওয়ার? বুঝতে পারছো তো সবাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো, ভালো থাকো, আর আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। তোমরা লিভ নিয়ে নাও।